দেখেছি যে যারা এই অনলাইন জুয়া খেলে, হুম। এরা কিন্তু মেক্সিমাম আপনার এই ড্রাগের দিকে অ্যাডিক্টেড। তারপরেও কেন এইগুলো সমস্যা এতদিনেও আমরা সলভ করে উঠতে পারছি না? আসলে ব্যাপারটা হয়ে গেছে আমরা নামই শুধু ডিজিটাল বাংলাদেশ। তাহলে সমস্যাটা আমাদের কি গভর্নমেন্ট বা সিস্টেমের মধ্যেই? ইভেন আমাদের দেশে এখনো মনে হয় ব্যান্ডউইথের ঝামেলা আছে। যেমন আমাদের দেশে স্টিল একটা পিপল আসে নাই। ধরেন বাংলাদেশে বিজনেস কন্ট্রোল করে কে? তখন মনে হয়নি একবারও যে কেন দেশে আসলাম, দেশের বাহিরেই ভালো। উদ্যত্ত হওয়ার পেছনে কোনো ডিগ্রি আসলে কাজে দেয় না কখনো। আমাদের উত্তরাঞ্চলে আপনি ১০০ জনে ১ জন খুঁজে পাবেন না যে প্যারেন্টসরা বলছে আমি আমার বাচ্চাকে উদ্যোক্তা বানাবো। সরকার ক্ষমতায় আসবে, হুম। তার আসলে কোন দিকগুলোতে ফোকাস দেওয়া উচিত? গভর্নমেন্টের তো আসলে মেইন প্রবলেমটা আমাদের দেশে একটাই, সেটা হচ্ছে দুর্নীতি। আরেকটা মাইন্ড থেকে বেরোতে হবে, খারাপ মানুষই পলিটিক্স করে। কারণ আমাদের এখানে একটা বড় লিডার রঙ্গু শহরে নাই এখন পর্যন্ত। ড্রাগ এটাকে যদি 100% নির্মূল না করতে পারে তাহলে জেনারেশন উঠবে না। জীবনে এরকম কোন জায়গাটায় মানে সবথেকে বেশি আপনি হোঁচট খেয়েছিলেন? এবং বিজনেসম্যান এন্টারপ্রেনিউররা সবসময় 3 ইয়ার্স রিস্কের মধ্যে থাকে। কেন হচ্ছে আপনি একজন ডেভেলপারকে ধীরে ধীরে আপনার ডেভেলপার আপনার কোম্পানিতে আছে। ঠাস করে একদিন দেখবেন বলবে আমি ইউএসএ চলে যাবো। আজকের গল্পে আমার সাথে আছে আশিকুর রহমান তুহিন ভাইয়া। ভাইয়া রংপুর জেলা স্কুল থেকে পড়ে কারমাইকেল কলেজে পড়ে দেন ইন্ডিয়া চলে যায় এবং ইন্ডিয়া থেকে তারপরে সে চলে যায় অস্ট্রেলিয়া। তো এরপরে সে অনেক কর্পোরেট কাজ করে আবার বাংলাদেশে ফিরে আসে এবং ফিরে এসে তার কর্পোরেট জার্নিটা ছিল সেই সাথে সে হয়ে ওঠেন একজন উদ্যোক্তা। তো ১ম এ আমি ভাইয়ের কাছে আসলে শুরুতেই জানতে চাবো যে ভাই কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আপনার উদ্যোক্তা হওয়ার মানে ইচ্ছেটা বা কিভাবে আসলে এই জিনিসটা শুরু হলো? আসলে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা ১ম থেকে ছিল না এরকম। বাট আমাকে কখনো বাইন্ডিংস এর মধ্যে কোনো কিছুই ভাল লাগতো না। আচ্ছা। যে ৯টা-৫টা ডিউটি, রেগুলার যাবো, জব করবো। একজন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে পারবো না বা বাইরে গিয়ে কাজের ফাঁকে কোথাও ঘুরতে পারবো না। এই জিনিসগুলো বরাবরই আমার কাছে একটু প্রবলেমেটিক ছিল। এইজন্য কখনো আমি যতদিন জব করেছি, কর্পোরেট জব করেছি বিভিন্ন জায়গায়, কোথাও কখনো হ্যাপি হতে পারিনি। আচ্ছা। এরপর থেকে যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সবাই মোটামুটি আমার ফাদার, মাদার ২ জনই গভর্নমেন্ট জব করতেন। আর আমার যারা আছেন আঙ্কেলরা সবাই গভর্নমেন্ট জব করেন এখনো। সো ওখানে একটা বাইন্ডিংস ছিল আমার জন্য অ্যাজ এ এন্টারপ্রেনার হওয়ার জন্য। সো এর মধ্যেই আমি শুরু করি, একটা রিস্ক নিয়ে শুরু করে দেই আরকি। সেটাও সেই 2010 এর এন্ড অফ 2010 অলমোস্ট 16 ইয়ার্স ব্যাক। এর আগে ভাই আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম সেটা জি। হচ্ছে ভাই এই কলেজ শেষ করে আপনি ইন্ডিয়া চলে গেলেন। তারপরে ইন্ডিয়া থেকে আবার অস্ট্রেলিয়া যাওয়া, তারপর তো আবার বাংলাদেশে ব্যাক করা। তো এখানে ভাইয়া প্রসেসটা মানে কিভাবে ইন্ডিয়া যাওয়ার ইচ্ছাটা জাগলো বা কেন গেলেন ইন্ডিয়া ওইখানে? যাওয়ার আসলে প্রসেসটা এমন ছিল না। বেসিক্যালি আমার বাবা অনেক আগে থেকেই একটা স্বপ্ন ছিল হয়তোবা ছেলেকে বাইরে পড়াবেন এরকম একটা কথাবার্তা চলছিল। তো আমার আব্বার হাত ধরেই ওখানে যাওয়া, যেন স্কলারশিপের জন্য ট্রাই করা। তারপর থেকে ওখানেই আমার বাবার অবশ্য শখ ছিল অনেক যে উনি আমাকে ডাক্তার বানাবেন, এমবিবিএস পড়াবেন। এনিহাউ আমার দ্বারা আসলে আমার ওই একটা অ্যাম্বিশনটা এরকম ছিল না। আমার ইন্টারেস্টও মেডিকেল সায়েন্সের প্রতি ছিল না এনিহাউ। সো ওখান থেকেই আ আমার ছোট মানে আমি যখন বুঝতে শিখেছি মোটামুটি স্কুল লেভেল পার করেছি। তখন তো রেয়ার। ধরেন আমি আম ১ম আমি কম্পিউটার হাতে পেয়েছি। আপনি বলতে পারেন যে 99 এর এন্ড অফ 99। যখন বাংলাদেশে আমি দেখেছি যে অনেকেই কম্পিউটার যখন ইউজ করতো ২-১ টা কম্পিউটার হয়তোবা ছিল সেন্টার-টেন্টার। তো ওগুলোতে কাজ ঘেরা কম্পিউটার থাকতো। যে একটা সেই সিআরটি মনিটর, অনেক আগের মনিটরগুলো। তো ওখান থেকে একটা ইয়া জাগে যে আমার আসলে মানুষের ইন্টারেস্ট জাগে না একটার প্রতি। তো এরপরে আ ইয়ারটা ভাইয়া কত ছিল তখন? জি, ইয়ারটা কত ছিল ভাইয়া? 99 এ। 99 এ আচ্ছা। তখন তো কম্পিউটারটা আসলে বাংলাদেশে মাত্র রেয়ার হ্যাঁ, আসতেছে শুরু আসতেছে হচ্ছে। বা হ্যাঁ। এমন কিছু। তো ওই সময়টা থেকে আসলে জার্নিটা শুরু। আর আমার আব্বারও একটা হবি ছিল যে ছেলেকে উনি হয়তোবা বাইরে পড়াশোনা করাবেন এর ওটা হবি ছিল। এনিহাউ আমার আব্বার মোটামুটি হয়তোবা আল্লাহ পাকও চেয়েছেন এর মধ্যে। তো সবকিছুর মিলে তো একটা সবকিছু ম্যাচিং হতে হয় সবকিছু মিলে। তো এখান থেকেই যাওয়া আরকি। এরপর থেকে তো স্টার্ট করলাম ওখানে গ্র্যাজুয়েশন করলাম। দেন গ্র্যাজুয়েশন করার পরে আমি ব্যাঙ্গালোরে জব করি দীর্ঘদিন। দীর্ঘদিন বলতে আসলে কম সময় যদিও বাইরের দেশে আচ্ছা। দীর্ঘদিন। কম্পিউটার সায়েন্সেই ভাইয়া? কম্পিউটার হ্যাঁ। সায়েন্সে আমি জেন সফটওয়্যারে জব করি ওখানে। আচ্ছা। মোটামুটি ভালো চলছিল। এর মধ্যে আমার বাবা আবার প্রেশার দেওয়া শুরু করলো যে এনিহাউ আমাকে এমএসটা কমপ্লিট করতে হবে। তো তখন এর প্যারেন্টসরা আসলে মনে করতো যে আপনার এমএসটা কমপ্লিট করা আসলে জরুরি মনে হয় কিছু। তখন আমি অনেক সময় চিন্তাও করেছিলাম যে এদিক দিয়ে ইচ্ছা ছিল যে আমি হয়তোবা টিচার হবো আরকি। যেহেতু এমএস করতেছি এর হয়তোবা পিএইচডি-টিএইচডি করে পিএইচডি করার পরে
একটা ভার্সিটি ঢুকে যাবো। এরকম হয়তোবা আমার ওই বলে না এখন যে প্ল্যান করবেন আপনি একটা, আর উপরওয়ালা প্ল্যান রেখে রাখে আরেকটা। এরপরে অনেকদিন পর একদিন দেখলাম যে না, হোম সিকনেসটা আসলে খুব বেশি করে পেয়ে বসছে আমাকে। হোম সিকনেস এর চেয়ে আরেকটা প্রবলেম হচ্ছে কি, আমি বলে দেই, সেটা হচ্ছে আমার বরাবরই যে স্টুডেন্ট লাইফ থেকে আমার খুব একটা ড্রিম ছিল। যেমন আপনাকে বলি যে ফ্র্যাঙ্কলি, যেমন আমার খুব মানে আপনি যদি বলেন যে কেউ যদি আমার অনুপ্রেরণার জায়গা থাকে কোথাও, হুম। সেটা হচ্ছে আমি মনে করি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা জায়গা আছে। যেমন ওনাকে আমি দেখেছিলাম যে আমি তো ওনাকে দেখিনি কখনো, স্টোরি পড়েছিলাম। হ্যাঁ। তো একটা জায়গায় খুব অনুপ্রাণিত হয়েছিলাম আমি। সেটা হচ্ছে যে উনি মারা যাওয়ার পরে স্বল্প সময়ে উনি শাসন করেন বাংলাদেশ। এবং এইটার পর থেকে উনি মারা যাওয়ার পরে দেখা যায় যে অনেক লোক, লাখ, লাখ লোক, অনাবাউট মনে হয় 18 লাখ ওই যুগে এখন সেটা পর্যন্ত ইতিহাসে। সবথেকে বড় জানাজা ওটা যেটা বলা পরে ম্যাডামের জানাজা বড় হয়েছিল, খালেদা জিয়ার জানাজা ডেকেছি। যদি ওই সময়টা আপনার সবচেয়ে বড় জানাজা হয়েছিল। তো ওইটা আমাকে একটা অনুপ্রাণিত করে এরকম করে যে আসলে আপনি তো জন্মগ্রহণ করেছেন একবার, হুম, এবং একবারই কিন্তু পৃথিবীতে আসবেন, একবারই চলে যাবেন। হুম, যেহেতু আমি মুসলিম, আমি আবার আরেকটা জন্মতে বিশ্বাস করি না আমি। হ্যাঁ, সো এরপরে তো আমাদের যেটা আছে সেটা তো হচ্ছে আরেক লাইফ। হুম, তো এরপরে চিন্তা করি যে আসলে আমাদের মানে স্টুডেন্ট লাইফ থেকে একটা জিনিস চিন্তা করতাম যে মানুষের পাশে যদি দাঁড়াতে পারি, তাহলে একটা সময় হয়তোবা আমারও মৃত্যুর পর এরকম হয়তোবা লোকজন কিছুটা এরকম, আমি হয়তোবা লোকজন আ ওরকম তো করতে পারবো না, কিন্তু হয়তোবা আমার একটা আনন্দের জায়গা থাকবে যে অনেক লোকজন আমার জন্য কান্নাকাটি করবে বা মনে রাখবে দীর্ঘদিন। এটার জন্য আপনাকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সো ওখান থেকে আপনি আমার Facebook প্রোফাইল যদি চেক করেন কখনো, তো দেখবেন যে অ্যা আপনার ওই যে লেখা আছে, "I love for mankind"। এটা আমার ১ম Facebook প্রোফাইলে এবং ১ম থেকে লেখা। যে আমি মানুষের সেবা করার জন্যই আসলে বেঁচে আছি। এটা আমার ড্রিম ছিল একটা। মানে এটার ড্রিমটাও এসছে আমি মনে করি আমার বাবা এক্সপায়ার করেছেন। আ 1 over 9 ইয়ার্স হয়ে গেছে। আচ্ছা। উনি আ আমাদের এলাকার ১ম ফ্রিডম ফাইটার ছিলেন। উনি যখন 10th এ পড়েন তখনই উনি হাফ প্যান্ট পরে ফ্রিডম ফাইটারে চলে যান। তো আমার আব্বা যখন মারা যাওয়ার আগে একবার অসুস্থ হলেন, উনি আমাকে একদিন একটা কথা বলতেছিলেন যে, "আমি দেখো আমি একজন মুক্তিযোদ্ধা। আমার দেখবা যে মারা যাওয়ার পরে অনেক সংবর্ধনা দিবে লোকজন। গভর্নমেন্ট অনেক সংবর্ধনা দিবে, লোকজন অনেক হবে।" আমার মনে হয়েছিল যে একটা মানুষ, আ মানুষের আসলে আপনি কিভাবে কতদিন বাঁচতেছেন, এটা নির্ভর করে আপনার মানুষের পাশে কতটুকু কাজ করতে পেরেছেন। হুম, আমাদের এই ওয়ার্ল্ডে বলেন বা বাংলাদেশেই বলেন, থাউজেন্ড অফ পিপল এখানে আছে। যারা নিজেদের হাজার, হাজার কোটি টাকা আছে বা শত, শত কোটি টাকার মালিক। হুম, কিন্তু তারা কোনদিন মানুষের পাশে দাঁড়ায়নি। এদেরকে কোনদিন কেউ মনে রাখে না কিন্তু। এবং একটা জেনারেশন পরে উনারা মারা যাবে মানে ওই জেনারেশনই উনারা শেষ হয়ে যান। কিন্তু যারা দেখেন আপনি, আ যেমন আপনি দেখবেন যে মওলানা ভাসানী, তার আ জীবন দর্শন ছিল খুবই কিন্তু সিম্পল। একবারে হতদরিদ্রের মতো জীবন কাটিয়ে গেছেন। জীবনযাপন করছে। কিন্তু উনি আজকে ধরেন যে চলে গেছেন পৃথিবী ছেড়ে অনেক দিন। আমরা দেখিনি জীবনে। কিন্তু কিন্তু মানুষ এখনো তার কথা এখন আমার কথা মনে রাখেন, রেসপেক্ট করেন। যেমন আমরা রেসপেক্ট করি। হ্যাঁ, আমরা তার মারা যাওয়ার পর অনেক পরে জন্মগ্রহণ করছি। কিন্তু এই যে রেসপেক্টটা, এটা কিন্তু উনি শুধু মানুষের পাশে দাঁড়াইছেন। তার যে কর্মক্ষমতা, এটার মাধ্যমে কিন্তু টিকে আছে। সো এখান থেকে আসলে প্রেরণার জায়গাতে আসলে বাংলাদেশে ফিরে আসতে হবে। এবং আমার মতো মানুষের তো আসলে সম্ভব না যে বাইরে থেকে অনেক হিউজ পরিমাণ মানুষের জন্য একটা কন্ট্রিবিউশন, এটা আমার জন্য সম্ভব না আসলে। হুম, সো আমার জন্য যেটা পসিবল সেটা হচ্ছে যে আমি আ দেশে হয়তোবা এসে এই কাজটা করব বা মানুষের জন্য এগিয়ে যাবো ধীরে, ধীরে। যেমন আপনাকে আমি একটু ইন্ডিকেট করি যে আমার লাইফে আমি যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। এর মধ্যে একটা বলতে পারি আমি যে, যেমন আমার নিজস্ব কার্ডে আমার বিধবা ভাতা আছে একটা। এটা আমার নাম দিয়ে। ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন ফাউন্ডেশন এখনো চলে আরকি। আলহামদুলিল্লাহ লাস্ট 4.5 ইয়ার্স এটা আমি রান করতেছি। ১ম এর দিকে খুব ভয় পেয়েছিলাম যে এটা আমি দিব ৩-৪ মাস ওখানে আমরা যাবো তার আগে ভাইয়া যে আপনি ইন্ডিয়া থেকে শেষ করে এমএসসির জন্য কি তারপর অস্ট্রেলিয়া চলে জি, গেলেন জি, ভাইয়া? জি। ওখানে তারপরে কি কমপ্লিট করলেন কমপ্লিট করেছি। অস্ট্রেলিয়া থেকে? ও আচ্ছা। এর মধ্যে ইন তো দ্যা মিন টাইম আবার এমবিএ করলাম। মানে আমার কাছে একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে আসলে স্টাডি যত করব তত ভালো আসলে। পড়াশোনাটা তো আসলে করতেই হয়। তো গ্যাপ যেহেতু পাচ্ছি, পড়াশোনা করতে সমস্যাটা কি? তা আমার তো ফুল টাইম তো আমার তো কাজই হচ্ছে পড়াশোনা করা। তার তো কোনো কাজ নেই। তো যদি দেখি যে আমি না 8 আওয়ার্স যদি স্টাডি করার পরে যদি আরো সময় পাই, তাহলে তো আরো কিছু করা যায় তো। তো পড়াশোনা ছাড়া তো কাজ নেই আমার। হুম,
তো এখন যে জিনিসটা পরে হয়ে গেছে ওখানে কি ভাইয়া জব করছিলেন? আমি শেষ জব করে? করতাম আরকি। অস্ট্রেলিয়াতেও ভাইয়া জব করা অস্ট্রেলিয়ায় হয়েছিল। করতাম। সেটা হচ্ছে যে আপনার পার্ট টাইম জব করতাম আরকি। বাড়ি ও জব করতাম। সেটা তো আসলে জব ধরা চলে না। আচ্ছা। মানে ওরকম কোনো ফুল টাইম কোনো জব-টব করিনি। তারপরে এক্সাম দেওয়ার পরে তো রেজাল্ট হাতে পাওয়ার পরে আমি দেশে ব্যাক করি আরকি। হোম সিকনেস ছিল। তো এটারও একটা লং স্টোরি আছে যে আমি দেশে আসার পরে আপনার দীর্ঘদিন আমার ফ্রেন্ডস এর সঙ্গে যোগাযোগ করিনি। ও জব পাওয়ার আগ পর্যন্ত আরকি। তো আলহামদুলিল্লাহ পরে প্রায় ২ মাসের মাথায় জব-টব পেয়েছি। এরপরে যোগাযোগ করি আরকি ফ্রেন্ডসদের সঙ্গে। ১ম এরপরে জবটা ভাইয়া কোথায় ছিল বাংলাদেশে আসার পর? বাংলাদেশের ১ম জব আমি করেছিলাম একটেলে জব। একটেলে? হ্যাঁ, ও আচ্ছা, বর্তমানে যেটা রবি আরকি রবি। হবে। তখন আচ্ছা। একটেলে শুরু করি। ওখানে দীর্ঘদিন জব করিনি। তারপরে চলে গেলাম গ্রামীণ ফোনে। ও তারপরে ওখান থেকে আইসিটিতে গেলাম আমি। আচ্ছা। ওখানে একটু লং টাইম জব করেছিলাম। ও বেসিক্যালি আমার ডেভেলপমেন্টটা পরে মনে হলো যে না ডেভেলপমেন্টই ভালো আরকি। ও ওখানে জব করতে, করতে দেন এসে একটা রিস্ক নিয়ে নিলাম আরকি একটা সময় এসে। ও মনে হলো যে এখন এসে দেখি কিছু করা যায় কিনা। তো আসলে ব্যাপারটা হয়ে গেছে যে এটা সবকিছুই আমার যেটা মনে হয় যে আপনি কি করবেন না করবেন, আপনি কিভাবে উঠবেন না উঠবেন, সবকিছুই নির্ধারণ করে আসলে উপরে একজন আসেন বসে যেটা আমরা আল্লাহ বলি আরকি। আল্লাহ পাক হুম, যিনি আছেন। মুসলিমদের যেটা বিশ্বাস বিশ্বাস বা আমাদের হ্যাঁ। অন্যদের যেটা যে গড আরকি হুম, যিনি বা আমরা আল্লাহ যেটা বলি। উনি আসলে সবকিছু নির্ধারণ করে দেন। আর বাকিটা আপনার চেষ্টা থাকতে হবে। সেটা এই অবশ্যই। চেষ্টাটাও হয়তোবা উনিই নির্ধারণ করে দেন। এটা আমি বিলিভ করি মানুষের। যে মানুষ যেহেতু আল্লাহ পাক যেহেতু একেকজনকে একেক ক্যাটেগরি করে তৈরি করেন দেখেন আপনি। একই ফ্যামিলির হয়তোবা ৩ জন আছে। একজন মনে করছেন যে খুব স্ট্রাগল করতে হবে। হুম, আরেকজন মনে করতেছেন যে দেখবেন যে স্ট্রাগল করতে চায় না। হুম, একই ফ্যামিলিতে কিন্তু। হুম। দেখবেন যে একই ফ্যামিলিতে বেড়ে উঠতেছে, একইভাবে বেড়ে উঠতেছে, ৩ একই ভাই মায়ের বোন, ৪ সন্তান। বোন হ্যাঁ, তার মধ্যে হ্যাঁ, দেখা গেছে যে বাট ডিফারেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিফারেন্ট। আমরা হয়তো মনে করতেছি সে করতেছে না, মানে তার চেষ্টা নেই। কিন্তু আমার যেটা মনে হয় এটা আসলে আল্লাহ পাকই মনে হয় তাকে এভাবেই তৈরি করছে আরকি পৃথিবীতে। না হলে তো এভাবে কি হওয়ার কথা না। হুম। একেকজনের ক্যারেক্টার তো একেক রকম হওয়ার কথা না। তাই না? তাহলে ১ম আপনার উদ্যোগটা কি ছিল ওখানে? ১ম যখন উদ্যোগটা ওদের তো নিলেন? বলতে আমি সফটওয়্যার কোম্পানি ১ম দিই সফটওয়্যার আরকি। কোম্পানি ১ম ১ম সফটওয়্যার কোম্পানি দিই এবং খুব ভীতির মধ্যে থেকে সফটওয়্যার কোম্পানি দেওয়া। আমি তখন লুক্রেটিভ জব ছেড়ে দিলাম। আমি তখন আমার বিয়ে করার সময় চলে এসছে। আচ্ছা। এই একটা সময়ে একটা জব ছেড়ে দিয়ে আমি একটা ফুল রিস্ক নিয়ে একটা কোম্পানি দাঁড় করা মানে দিয়ে দিয়েছি। মানে এর ফিউচার কি আমি জানি না তখন। কি হবে আমার নেক্সট মান্থ তাও জানি না আমি। ইয়ারটা ভাই কত ছিল এটা তখন? 2010 এর এন্ডে 10 আরকি। এ 10 এর আচ্ছা। এন্ডে অথবা অক্টোবর বা নভেম্বরের এন্ড অফ ও অক্টোবর এরকম। ওই জার্নিটা আসলে মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যেটা মনে করি ওই যে বলি বারবার আমি বলি কেন যে মানে I believe in Allah, believe in আপনার পরে তো যেটা ইনশাআল্লাহ পিছনে আর ফিরে না তাকাতে এবং হয়। পিছনে ফিরে না এবং সবচেয়ে বড় জিনিসটা হয়ে গেছে এটা আমি নিজেও আশ্চর্য হয়ে গেছিলাম যে আপনার মাত্র ১ম মাসেই আমি স্টার্ট করেছি ওই মাসেই আমাকে প্রফিট এনে দিয়েছে আরকি। এটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। এবং নেক্সট মান্থে যে প্রফিট করেছি এটাও আনএক্সপেক্টেড প্রফিট। আচ্ছা। মানে এত ভালো প্রফিট মানে এরকম কেমন করে এসছে আমি নিজে জানি না। শুধু আমি জানি যে হয়তোবা আল্লাহ পাক হয়তোবা চারদিক দিয়ে হেল্প করতেছেন এই পর্যন্ত এবং ওখানেই আমার উত্থান হয় আরকি। তখন ভাই কতজন মিলে শুরু করলেন? ১ম ১ম ওইখান থেকে আমার শুরু হয়েছিল আপনার জার্নিটা ১৮ জন দিয়ে। ১৮ জন দিয়ে ১৮ ১ম জন ১ম অবস্থায়। অবস্থায় এবং এটা মানে হিউজ রিস্ক একটা ছিল আরকি আমার জন্য। আচ্ছা। যে আমি জানি না আসলে মানে ফল করলে কি হতো জানি না আমি। এবং ওটা আমি চিন্তাও করিনি কখনো। যে কখন ফল করব বা ফল করা যাবেই কিনা বা কি হবে আমার ফিউচারে এটা আমার মাথার মধ্যে কখনো ঢোকেনি। হয়তোবা আল্লাহ পাক সাহায্য করেছেন চারদিক দিয়ে এটার জন্য। এটার জন্য আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। এটাই ছিল ১ম। তো ভাই এমএস করলেন, তারপরে এমবিএ করলেন, তারপরে হচ্ছে আপনার পিজিডি করলেন। মা ডিগ্রিটা আপনার এই উদ্যোক্তা হওয়ার পিছনে বা মানে বেশি কাজে দিছে। ডিগ্রি আসলে উদ্যক্ত হওয়ার পেছনে কোন ডিগ্রি আসলে কাজে দেয় না কখনো। আচ্ছা। এটা আমার যেটা মনে হয়। আপনাকে ডিগ্রি যেটা আপনি করতেছেন, ডিগ্রিটা আসলে শেখায় কি আপনাকে হয়তোবা শিখাবে যে আপনার একটা সার্টিফিকেট আছে, আপনার একটা ম্যানার আছে, আপনি একটা এনভায়রনমেন্ট পেয়েছেন, আপনি একটা সার্কেল তৈরি করেছেন। আপনাকে পুঁথিগত কিছু বিদ্যা দেওয়া হয়। এর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু। সবগুলো সার্টিফিকেট একই রকম। আর এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আসলে আপনাকে যে হিউজ পুঁথিগত বিদ্যা লাগবে এমন কিছু না। এন্টারপ্রেনিউর হওয়ার জন্য আপনার একটা জিনিসই দরকার সেটা হচ্ছে যে আপনার চেষ্টা, আর সাহসটা ভাইয়া। সাহসটা। ও এবং আপনি যদি আমি এটা বলি সবাইকে যে আপনার যদি সাহস এবং অনেস্টি থাকে, আপনি যদি মনে করেন সাহস এবং অনেস্টি থাকে আপনি 100% উঠবেন একদিন উপরে। হয়তোবা আজকে পারতেছেন না, ২য় বার পারতেছেন না, ৩য় বার পারতেছেন না। মানে এটা আমি কেন বলি বারবার যে আপনি যখন চেষ্টা করবেন,
তখন কিন্তু উপরওয়ালা দেখতেছে যে আপনি আসলে চেষ্টা করতেছেন। ওনার তো ধন সম্পদের অভাব নাই। উনি আপনাকে দিলে ক্ষতি নাই তো তার। হ্যাঁ। কিন্তু আপনি কতটুকু চাচ্ছেন তার কাছে উনি দেখতেছেন। যেমন আমরা মাঝে মধ্যে দেখি, আমি এটা মনে করি আরকি যে, আমরা যখন আমাদের প্যারেন্টস এর কাছে কোনো কিছু একটা আবদার করি, শখের একটা জিনিস, উনি কিন্তু ১ম বারে দিতে চায় না। হুম, ২য় বার যাবেন দিতে চায় না, ৩য় বার চান, তখন আপনি ইনসিস্ট করবেন। তখন না আমি আর যাব না, আমি এটা ছাড়া হবেই না, আমার কান্নাকাটি শুরু করে দেন। তখন কিন্তু চিন্তা করেন, বলতেছি যখন তো দিয়ে দিই আরকি। মানে চেষ্টাটা এরকম। আর আসলে ব্যাপারটা হয়ে গেছে, আমরা যেটা করি মানে ইউজুয়ালি যে আমাদের ধ্যান ধারণাটা, এটা হচ্ছে এন্টারপ্রেনিউর হওয়ার জন্য পরিশ্রম করা দরকার। এখন পরিশ্রমটা কি? এইটা আসলে বুঝতে হবে। মানে আমার কাছে পরিশ্রমটা কিন্তু শ্রম না। আপনার পরিশ্রমটা হচ্ছে আমার কাছে সেই জিনিস যেটা হচ্ছে আপনি উম আমরা যখন সাধারণত শ্রম কোনটা বুঝি? যেটা 8 আওয়ার্স দেই। এইটা হচ্ছে 8 আওয়ার্স 9 to অনেক 5 ডিউটি শক্তি, করলাম। হ্যাঁ, অনেক এটা কাজ হচ্ছে করতে শ্রম। হবে। হ্যাঁ, এগুলো সো শ্রম করে আপনি কি করতে পারবেন? আপনি হয়তোবা আপনার লাইফ লিড করতে পারবেন। কিন্তু পরিশ্রম করে আপনি সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন। এবং নিজের লাইফের পাশাপাশি অন্যের অন্যজনের, হ্যাঁ, লাইফকেও এটা এন্টারপ্রেনিউর। কিন্তু আপনার পরিশ্রমটা করতে গেলে আপনাকে শুধু 8 আওয়ার্স এর বাইরে না, আপনাকে যখন শরীর আর চলবে না আপনার মেন্টালি যখন সাপোর্ট দিবে না, ফিজিক্যালি যখন সাপোর্ট দিবে না, এর বাইরে যে কাজটা করবেন এইটা হলো পরিশ্রম আপনার। আ এটা আমার কাছে মনে হয় সফটওয়্যার আরকি। বিজনেস শুরুর পরে ভাইয়া তারপরে এক করে তো আপনি অন্য অন্য ইন্ডাস্ট্রিতেও বিজনেসেও হ্যাঁ, গিয়েছি, শুরু জি। করলেন। তো এই জিনিসটা তখন কি মনে হয়েছিল যে আপনি তো সফটওয়্যার লাইনের বা আইটি লাইনের আ অন্য একটা আমি বিজনেসে আসলে এ এখন ইনভেস্ট যেটা করতে বুঝি আরকি, হুম, আমি ফার্স্ট বাংলাদেশে যখন বিপিও তে আমি সবচেয়ে বড় আমার সেক্টর ছিল বাংলাদেশে। তখন বিপিওর যতটুক ছিল মানুষের খুব ছোট, ছোট হয়তোবা ২-৪ টা ১০ টা ফার্ম ছিল। বাট আমি যখন বিপিও স্টার্ট করলাম তখন অনেক বড় করে স্টার্ট, তখন আমার ৭ টা অফিস ছিল এবং 24/7 রানিং ছিল আমার বিপিও। তো ওই সময়টা আসলে এত বড় রিস্ক কেউ নিতে চায়নি। যেমন গভর্নমেন্ট আমাকে কিছু প্রবলেমের মধ্যে ফেলেছিল। গভর্নমেন্ট নিজেও বুঝতো না, গভর্নমেন্টের দোষ দিব না আমি। কারণ গভর্নমেন্ট নিজেও বুঝতো না যে এলসি ছাড়া এত ডলার কিভাবে আসে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসতেছে ডলার প্রতি উইকে, এত ডলার আপনার আসতেছে কিন্তু কোনো এলসি নাই, কোনো কিছু নাই। তো এইটা বুঝতে গিয়ে আমাকে বাংলাদেশ ব্যাংকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। ব্যাংকের সঙ্গে লিয়াজও করতে হয়েছে, ব্যাংকের সঙ্গে চিটিং দিতে হয়েছে। এরপরে ব্যাংক একটা সলিউশন বের করছে। কিন্তু ততদিন অনেক লেট হয়ে গেছে। যেমন ঈদের গেছে, আমাকে বোনাস অনেক কষ্ট করে দিতে হয়েছে এমপ্লয়িদের। এত এমপ্লয়ি, তাদের বোনাস দিতে হবে। আমার টাকা আসতেছে সবসময়। সে টাকাটা ব্যাংকের মধ্যে ফিক্সড হয়ে আছে। কিন্তু তুলতে পারছেন না। তুলতে পারছি না আমি। এটার মতো এটা ছিল কষ্ট আমার আসলে। কষ্ট, অনেক বড় কষ্ট যে এমপ্লয়িদেরকে আমি বুঝতেছি না। ধরেন যে প্রতিদিন এত এমপ্লয়ি কাজ করতেছে, আমি চিন্তা করতেছি এমপ্লয়ি কি ছাঁটাই করে দেব? না এমপ্লয়ি কি কন্টিনিউ করব? কারণ টাকা আসতেছে আমার ব্যাংকে। কিন্তু সে টাকা আমি পাচ্ছি না ওঠাতে। তো ওদের সেলারি দেওয়া আমার পক্ষে টাফ হবে কিনা পরের মাসে গিয়ে। পরবর্তীতে কি ওটার সমাধান হয়? এটা পরবর্তীতে সমাধান হয়, কিন্তু এটা অনেক লেট হয়ে গেছে ততদিনে। মানে প্রায় যখন সমাধান হয়ে গেছে তখন 8 মান্থস। এর মধ্যে আমি ম্যানেজমেন্ট চালাতে পারতেছি না। সকালে উঠে আমাকে বাংলাদেশ ব্যাংক দৌড়াতে হয়। সো তখন তো মেট্রোও ছিল না, কিছু ছিল না। আপনার ধরেন বাংলাদেশ ব্যাংক যেতে মিনিমাম সময় লাগতো আপনার ৪ ঘন্টা ৪.৫ ঘন্টা। মানে জ্যামে এত জ্যাম। তো ৩ ঘন্টা তো লাগতই মিনিমাম, বা মেক্সিমাম ৪.৫ ঘন্টা লেগে যেত। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন বুঝতাম বাংলাদেশ ব্যাংকে মনে করেন কাজ প্রায় শেষ, তারা গুছাবে। এটা নিয়ে আবার ওনাদের কাছে একটা ফাইল নিয়ে দৌড়াতাম আমি, তখন আমার ব্যাংকের যে লোকাল ব্যাংক। এই ব্যাংকের সঙ্গে কথা বলতাম। ওনারা আবার একটা ফাইল দিত। ওনারা আবার একটা রিকোয়ারমেন্ট দিত। এই যে মানে দৌড়ঝাঁপ আর টেনশন প্রতিদিন। তখন মনে হয়নি একবারও যে কেন দেশে আসলাম, দেশের বাহিরেই ভালো না, ছিলাম? আমি এইটা মনে করিনি কখনো। আচ্ছা। কেন মনে করিনি কেন? আমার মনে হয়েছে যে আসলে আ চেষ্টা চালায় যাচ্ছি। হয়তোবা আমি এখানে সাকসেস হতে পারব না। কিন্তু ইন ফিউচার এ হয়তোবা এটাকেই কেউ পুঁজি করে দাঁড়ায় যাবে। তা আপনার কাছে ভাই মনে হয়নি আপনি তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়াতে ছিলেন যে ওই দেশগুলোতেও কি এরকম ধরনের সমস্যা ফেস না, করতে হয়? ওদের যে দেশে তো মানে আমি তো হ্যাঁ, অস্ট্রেলিয়া, আপনার ধরেন বিপিও সেন্টারের দিকে ধরেন আপনার আম ইন্ডিয়াতে যে লার্জেস্ট বিপিও সেন্টার আছে ওয়ার্ল্ডে। সো ওদেরকে হিউজ ফ্যাসিলিটি দেওয়া হয় এবং এটা এদের 90 পরবর্তী সাল থেকে এদেরকে ফ্যাসিলিটি গুলো দিয়ে আসতেছে। ইভেন আমাদের দেশে এখনো মনে হয় ব্যান্ডউইথ এর ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আপনি যদি গভর্নমেন্ট যদি রিকভার না করতে পারে, হুম। তাহলে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে দাঁড় করানো টাফ হবে। যেটা এদের দেশে নাই। যেমন আমাদের আছে আপনার এখানে কিছু আ অনেকেই গভর্নমেন্টেরও মানে আপনার যে কনসালটেন্ট আছে, উনি যেমন আ এটাকে হয়তোবা সাজেস্ট করতে পারছেন না। সো আমাদেরও উচিত, ওনাদেরও উচিত গভর্নমেন্টে যে আমাদের সাথে কনসার্ন করে এটাকে একটা ব্যবস্থা করা। এটার মানে আপনার কাছে কারণটা কি মনে হয়? যে আপনাদের মতো এরকম ভালো, ভালো আ ডেভেলপার আছে, তারপর আইটি পারসন আছে। তারপরেও কেন এইগুলো সমস্যা এতদিনেও আমরা সলভ করে উঠতে পারছি না?
আবার আমরা তো অনেক বড় একটা ট্যাগ নিয়ে কাজ করছি যে ডিজিটাল বাংলাদেশ। আসলে ব্যাপারটা হয়ে গেছে আমরা নামেই শুধু ডিজিটাল বাংলাদেশ। হুম, কাজে কোনো ডিজিটাল বাংলাদেশ নেই এখন। এটা একবারে চিরন্তন সত্য। সবাই স্বীকার করবে আমার সঙ্গে। আপনি এখনো যদি দেখেন যে আপনার মোবাইলে উঠে আছে 5G, 4G হুম। বাট আপনি আমার ঢাকার মতো জায়গায় আপনি যদি বলেন উত্তরার মতো জায়গায় আমি নেট পাই না আমার অফিসে। নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের সমস্যা। হুম। তাহলে আপনি কি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন আমাকে? কি ডিজিটাল বাংলাদেশ করবেন আপনি? এটা কিন্তু একটা মানে বিগ কনসার্ন মানুষের জন্য। তাহলে মানে সমস্যাটা আমাদের কোথায়? মানে আমাদের আমাদের সমস্যাটা হয়ে তো গেছে আসলে জনবল নিয়ে সমস্যা নেই। তাহলে সমস্যাটা আমাদের কি গভর্নমেন্ট বা সিস্টেমের মধ্যেই? আমরা আসলে মানে আমাদের এখানে হচ্ছে আমরা যেটা বলতেছি, আমার যেটা মনে হয় যে আমরা বলতেছি আমরা এখান থেকে আ বিশাল কিছু করব। হুম, মানে হয়তোবা আপনি আর আমি মিলে ডিসকাস করতেছি, কালকে হুম। ভাই শুরু করব। এখানে আমরা ৫০ তলা বিল্ডিং করব। দিস মাই ড্রিম। এখন ড্রিমটা হতে পারে একটা ড্রিম যে আমরা লোকজনকে দেখানোর ড্রিম। আরেকটা হতে পারে সত্যি, সত্যি ড্রিম। তো দুটো ড্রিমই আসলে ক্ষতিকর। ডে ড্রিমও ক্ষতিকর যেমন, আপনি লোকজনকে দেখানোর ড্রিমও ক্ষতিকর। লোকজনকে দেখানোর ড্রিম হতে পারে এরকম যে আমি ডিজিটাল বাংলাদেশ গড়ব। বলে লোকজনের একটা সাপোর্ট নেওয়া। এটা সাপোর্টটা নেওয়ার পরে তো আর তো গড়ব না আমি। তাহলে আপনি কি করবেন? আপনি ডিজিটাল বাংলাদেশের দিকে যাবেন না আপনি। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে যেমন ডে ড্রিম খুব ক্ষতিকর মানুষের জন্য। শুয়ে, শুয়ে স্বপ্ন দেখব আমি। আমি স্বপ্ন দেখতেছি শুয়ে, শুয়ে আমি বিশাল বাংলাদেশ গড়ব, ডিজিটাল বাংলাদেশ গড়ব। বাট আপনাকে যদি বলি আমি যে হোয়াট ইস দ্য মিনিং অফ ডিজিটাল বাংলাদেশ? তো বলতে যাকে পারবেন? আপনি জিজ্ঞেস করবেন, সেই কিন্তু জানে না যে আসলে ডিজিটাল বাংলাদেশ কিসের জন্য এসছি আমি। উনি আপনাকে দেখাবে যেমন আমাদের দেশে স্টিল একটা পেপল আসে নাই। না। একটা পেমেন্ট গেটওয়ে, এতদিন ধরে আন্দোলন বা একটা পেমেন্ট না। গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়েতে আমরা একটা পেমেন্ট গেটওয়ের একটা সলিউশন পাই না আমরা। গত গভর্নমেন্ট ১০০ বার বলছে, আমরা আস পেমেন্ট গেটওয়ে দিব, এ দিব, ও দিব, আনতেছি আমরা পেপল। পেপল আস্তে, আস্তে উদ্বোধন করলো। কি পেপল? আমি ছিলাম ওখানে। সো বিশাল পেপলের সেমিনার করলো। অনেক কোটি টাকা খরচ করলো। করে কি নিয়ে আসলো? স্ট্রাইপ নিয়ে আসলো একটা। আপনার ওরা নিয়ে আসলো এটা, স্ট্রাইপ না, এটা কি জন্য নিয়ে আসলো পেপলের এটা এগেইনস্টে? সম্ভবত আ জুম নামে না, না, না জুম, জুম না, এটা কি জন্য নিয়ে আমারও আসছিল? মনে আসছে এরকম নামে কিছু হ্যাঁ, একটা। ওরা কিন্তু যেটা নিয়ে আসছিল ওখানে আমি টাকা নিয়ে আসছিলাম। তাও এটা মনে হলো যে উনি উদ্বোধন করার ৮ বছর আগে আমি ওইটা দিয়ে টাকা নিয়ে এসেছি। তো এইটা দেখার জন্য, এইটার জন্য এত বড় সেমিনার, এত কোটি, কোটি টাকা গভর্নমেন্টের খরচ, এদেশের খরচ করে আপনি আসলে করলেনটা কি আমাকে শেষ পর্যন্ত? আমরা তো খুব আশা নিয়ে গেলাম যে পেপাল উদ্বোধন হবে আজকে থেকে। আমরা তো একবারে বাংলাদেশে এবার মানে সবকিছু তোলপাড় করে ফেলবো। কিন্তু যখন গেলাম গিয়ে দেখলাম যে না, এটার আসলে জুম মনে হয়েছিল। এটা জুম, হ্যাঁ, পেপাল মনে হয় জুম করেছিল। জুম বা অন্য কিছু ছিল আরকি। ভুলে গেছি আমি ওটার নাম। কিন্তু পেমেন্ট গেটওয়ের স্টিল কোন সলিউশন নেই কিন্তু। তো আপনারা যদি মনে করেন যে উদ্যোক্তা করবেন, এই এন্টারপ্রেনিউর তৈরি করবেন, আপনারা মানুষের আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ করবেন। তো আপনাকে তো আগাতে হবে এই ধরেন আইটি সেক্টরে কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে। হুম, যেটা তরুণ আ জেনারেশনের জন্য। যেমন আপনার আ আমি কিছুদিন আগে একটা জিনিস দেখে খুব ইমপ্রেসড হলাম। অনেকেই এখন YouTube থেকে আর্ন করে। হয়তো ভিডিও মেকিং করে বা Google থেকে আর্ন করে। এবং সবচেয়ে আমি ইমপ্রেস হয়েছি জেলা স্কুলের একটা ছেলে। যেহেতু আমি এক্স জেলা জেলা স্কুল হ্যাঁ। স্টুডেন্ট। জেলা স্কুলের একটা ছেলে, হি মাইট বি 4 অর 5 স্ট্যান্ডার্ড এ পড়ে। এখানে জেলা স্কুল। সে অলওয়েজ ভিডিও বানায় তার ফ্রেন্ডদেরকে নিয়ে। এবং আমি দেখলাম যে তার ভিউ, তার সবকিছু মিলে অস্ত্র সবকিছু মিলে অনেক ভালো। তো আমি চিন্তা করলাম এই যে ওর মাথার মধ্যে ঢুকে পড়ছে যে আমাকে এনিহাউ এন্টারপ্রেনিউর হইতে হবে হয়তোবা। বা আমাকে YouTube এর একটা আর্নিং সোর্স তৈরি করতে হবে। একটা প্যাসিভ আর্নিং এর সোর্স তৈরি করতে হবে। এটা কিন্তু বিগ থিংস। আপনি চিন্তা করবেন যে ওই বয়সে তো এটা চিন্তা করা দূরের কথা। আমরা জীবনে চিন্তাও করতে পারিনি যে এমন কিছু আসবে আরকি এই ওয়ার্লড এ যেটা দিয়ে মানুষ আবার ভিডিও বানাবে নিজের, নিজের। আবার এখন তো এআই আসছে যেটাও এখন আমরা এআই আসছে। কিছুদিন আগেও হ্যাঁ, ভাবতে পারতাম না। ভাবতে পারিনি। আপনার কাছে মানে রংপুরে এরকম সম্ভাবনাময় কোন জিনিসটা মনে হয় যে রংপুরের তরুণদেরকে আগায় নিয়ে যাওয়া যাবে ওই জিনিসটার রংপুরে মাধ্যমে? আসলে তো ২ ক্যাটেগরি মানুষ আছে। আপনাকে বুঝতে হবে। একটা হলো যারা আ এডুকেটেড, দে উইল বি টেকনিক্যাল সাউন্ড। আরেকটা হচ্ছে যে যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড অনেক হাই না। হুম, যারা এডুকেশন হয়তোবা ব্যাকগ্রাউন্ড হয়তোবা হাই করতে পারবেও না। সবাই তো আর করতে পারে না। না। সবার তো লাইন তো ডিফারেন্ট ২ জন। হুম, ২ টা ক্যাটেগরি। সো আমার মনে হয় ২ টা সেক্টর খুব ভালো। একটা হলো আইটি সেক্টর। আইটি মিনস নট এ সফটওয়্যার কোম্পানি অনলি।
এটাতে এত বেশি, বেশি জিনিস আছে। আইটি এনেবল সার্ভিস আছে। আপনি যদি এখানে একটা বিপিও সেন্টার দিতে পারেন, আপনি ড্রপ শিপিং করতে পারেন। ড্রপ শিপিং এ একটা যদি বিজনেস শুরু হয়, এন্টারপ্রেনার শুরু হয়। আমি বলছি না সবকিছু আমাকেই করতে হবে বা আপনাকেই করতে হবে। হুম। এখানে 1000 পিপল আছে আমি বলতেছি। 1000 ইয়াং স্টার আছে যারা এটার জন্য রেডি। কিন্তু আপনার অপরচুনিটি কোথায়? ইভেন আপনি দেখা গেল যে আপনি বিশাল করে করবেন একটা জিনিস, কে আপনাকে হেল্প করবে? এনিহাউ আপনি একটা জিনিস আপনি দাঁড় করাতে যাচ্ছেন 1.5 ইয়ার্স ধরে। এখানে কে হেল্প করবে আপনাকে? আমাদের স্টিল আপনাকে বলি, আ অনেকেরই যারা আপনার এই বিজনেসম্যান আছে, তারা সফটওয়্যার সেক্টরটাকে এত নেগলেক্ট চোখে দেখে যে আ আমি নিজে এরকম বিপদে পড়েছি ৩-৪ বার। আমাকে একজন বলতেছেন, মানে বিজনেসম্যানদের কথা তো নাই মানে এটা তো একেবারে তুচ্ছ-তাচ্ছিল্য করে আরকি। দেখা গেল যে একজনের সঙ্গে আমার পরিচয় হয়েছে। পরিচয় হয়ে বলতেছে, আমি বলতেছি না নাম উল্লেখ করতেছে, নাম উল্লেখ করে চিনবেন না, সব পরিচয় হয়েছে। উনি বলতেছে, বলতেছি যে উনি আমি বলতেছি, "কি করেন?" আমি বললাম যে, "আমার সফটওয়্যার কোম্পানি আছে।" বলে, "ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কম্পিউটার ঠিকঠাক করেন তো ভাই? আমার এই যে কম্পিউটার ২ টা পড়ে আছে অনেকদিন ধরে একটু ঠিকঠাক যদি করে দিতেন খুব ভালো হইতো। ২ টা কেন যেন কাজ করে না, স্লো হয়ে গেছে।" সো এখনো মানুষের চিন্তা ভাবনা হলো এটাই। তারপরে আমার এক রিলেটিভেরও একটা গল্প শোনাই আপনাকে। খুব ইন্টারেস্টিং গল্প। উনি আমাকে নিয়ে বলতেছে যে, "বাবা আমার ছেলেটা তো ইন্টার পাস করলো। তা আমি তো ওকে চিন্তা করতেছি কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবো। তো কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার পরে উম আ ভবিষ্যৎ কি? ও ভবিষ্যতে কি করবে এটা?" তো আমি বললাম যে, "প্রোগ্রামিং ভালো করে করলে সফটওয়্যার ডেভেলপার হবে। হুম। বা আরো ভালো নেটওয়ার্কিং এ করলে যেতে ইন পারে। ফিউচার এটা হয়তোবা এক্সপেরিয়েন্স হলে ভালো কিছু করতে পারবে। হুম। আপনি যদি হেল্প-টেল্প করেন তো এন্টারপ্রেনার যদি হওয়ার ইচ্ছা-টিচ্ছা থাকে।" তখন আমি বললাম যে, "ইয়া করা যায়। তাহলে তো আমার একটা জমি আছে বাবা। ওখানে একটা বাড়ি করে দিব। সুন্দর একটা অফিস করে দিব। আর ৫০-৬০ টা কম্পিউটার কিনে দিলে হবে না?" তো আমি এখন চিন্তা করলাম যে মানে আমি তো এখন ওনাকে বলতে পারি না কিছু। তাও আবার আমার ধরেন যে অনেক বয়স্ক উনি একবারে। ধরেন যে 70 প্লাস রিনাউন্ড লোক। কিন্তু আমি আবার মনে, মনে চিন্তা করলাম। আমি বললাম যে, "হবে, হবে না তো বলা যায় না। অবশ্যই হবে। আপনার ছেলে যদি করতে পারে তাহলে হবে ওটা ফিউচারে হয়ে যাবে আরকি।" তো আমি মনে, মনে এটা আমি এক্সাম্পল দাঁড় করাই সবাইকে যে এটা তো সাধারণ মানুষদের ব্যাপার। কিন্তু বিজনেসম্যানদের যে ব্যাপারটা বললেন, তাদের এটা মেন্টালিটিও সবাই তো তো এখনো বিজনেসম্যান। ডেভেলপ হয়নি। আচ্ছা। আপনাকে একটা জিনিস বলি, আপনি যারা ধরেন বাংলাদেশে বিজনেস কন্ট্রোল করে কে? আপনি যদি বলি বাংলাদেশে বিজনেস কে কন্ট্রোল করে? যারা কে কন্ট্রোল করে গার্মেন্টস ভাই? সেক্টরে আছে তারা বিজনেসটা কন্ট্রোল করে বাংলাদেশে স্টিল। কারণ স্টিল আমাদের দেশে যেটা আম আপনার যেটা ফরেন কারেন্সি যেটা আর্নিং করি আমরা, গার্মেন্টস এটার থেকে। এটার মেইন সোর্স হচ্ছে গার্মেন্টস। আমি প্রবাসী যে কাছ থেকে যেটা আসে এটা তো আলাদা। এটা শ্রম বিনিময়ে আসে। কিন্তু স্টিল যেটা আমরা এক্সপোর্ট করে পাই সেটা হচ্ছে গার্মেন্টস। এবং গার্মেন্টসের কাছে যারা মালিকরা তারা হচ্ছে সবচেয়ে বড়, বড় আ বিজনেসম্যান বাংলাদেশে স্টিল। এটা আমরা জানি। তো উনাদেরকে যদি আপনি গার্মেন্টস মালিককে যদি বলেন যে আ ইউজুয়ালি আমি আ সফটওয়্যার ডেভেলপ করব, সফটওয়্যার কোম্পানি করব বিশাল করে। গার্মেন্টস মালিকরা জিজ্ঞেস করবে যে আমি মেশিন কয়টা দিব? আর কত প্রোডাকশন হবে? যেহেতু আমার একটা গার্মেন্টস আছে আমি তো জানি আসলে ওই সোর্স তো ডিফারেন্ট। হ্যাঁ। সো এইটা ডিফারেন্ট, ওইটা ডিফারেন্ট আসলে সেক্টর। সো এখানে হচ্ছে যে আপনি গেইন যে প্রতিটা সফটওয়্যারই করবেন এটার কোনো সিউরিটি নাই তো। আপনি একটা সফটওয়্যার করলাম, এই সফটওয়্যার যে আপনি হিট করবে মার্কেটে, এটার কোনো সিউরিটি নাই। কিন্তু আপনাকে তো নেক্সট এটার জন্য ট্রাই করতে হবে তো আপনার। আপনার কি, কি হবে বা কি চলবে? এরপরে ধরেন ক্লায়েন্ট আপনাকে নিলো একটা ছোট সফটওয়্যার দেন, এটাকে মডিউল হয়তোবা চাবে। যে আমার মডিউল বানায় দেন আরো। দেন আপনি কোন মডিউলে গিয়ে কিভাবে আপনি আর্নিং করবেন। ইটস a লং টাইম প্রসেস। যেটা আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখি। আপনি তো ওখানে লং টাইম হুম, ছিলেন। যে ওরা টেকনোলজির দিক থেকে অনেক। কতটা আগায় গেছে এবং এটা মেইন বর্তমানে বলতে গেলে লিডিং সব রাইট, ইয়েতে তারাই সিইও বা এমডি হিসাবে কাজ রাইট। করতেছে। এটা মেইন কারণটা হচ্ছে গভর্নমেন্ট। আমি যতটুকু তাদের স্টোরি দেখেছি, মানে শুনেছি, সেটা হচ্ছে যখন রাজীব গান্ধী ছিলেন, কোনো মন্ত্রণালয় যদি, কোনো মিনিস্ট্রি যদি কোনো কারণে কোনো কিছু উম ইনজাস্টিস করে, আমি এটাকে টলারেট করব না কখনো। এটা ছিল ওনার প্রথম ওয়ার্ড যে আইটিকে আমাকে উঠাতে হবে এবং আইটি নিয়ে কোনোদিন কারো কোনো কিছু আমি কিন্তু টলারেট করব না। ওই ডিজিটাল দিয়ে শুধু বলে দিচ্ছে আমরা ডিজিটাল ফেসবুক চালাই দিই, ডিজিটাল হয়ে গেছে। আমরা ব্যান্ডউইথ দেই যে ব্যান্ডউইথ দেয় এনারা, ইউটিউবে ভিডিও দেখে এটাই আপনি ডিজিটাল। ব্যান্ডউইথ এখনো বাফারিং করে ব্যান্ডউইথ আমার উত্তরার মতো জায়গায়। ধরেন বাফারিং করতেছে, সারাক্ষণ বাফারিং করতেছে। মাঝে মধ্যে তো মনে হয় যে আসলে কোন দেশে আছি ভাই? যে এখনো স্টিল বাফার করে আপনার ব্যান্ডউইথ। এটা কোনো মানে এটা তো কোনো মানে আপনার ডিজিটাল বাংলাদেশের মধ্যে পড়তে পারে না এটা। ইভেন আপনি ওয়ার্লডে আমি জানি না। আমি যতগুলো দেশ ঘুরেছি এর মধ্যে কোথাও দেখিনি যে কোথাও ইন্টারনেট বাফার করে। একমাত্র বাংলাদেশ ছাড়া।
তো আমাদের দেশে আসলে আপনি যদি ধরেন এর মধ্যেই বলে ফেলি যে আপনি যদি মনে করেন যে রংপুরকে আপনি আ অনেক উঁচুতে নিয়ে যাবেন বা রংপুরে আপনি শিল্প কলকারখানা তৈরি করবেন বা আপনি এখানে কর্মসংস্থান তৈরি করবেন, তাহলে অবশ্যই ২ টা জিনিস এনশিওর করতে হবে। একটা হলো অবশ্যই ইলেকট্রিসিটি, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি। হুম। কোনো ইলেকট্রিসিটিতে আপনার ইন্টারাপ্ট করা যাবে না এবং এই ব্যান্ডউইথ আপনার ইন্টারনেট ব্যান্ডউইথে কোনো ইন্টারাপ্ট করা যাবে না। এই ২ টাতে যদি আপনি অ্যাসিউরমেন্ট না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনার কি ভাই রংপুর নিয়ে এরকম কোনো পরিকল্পনা আছে যে এই অবশ্যই। সাইডে একটা বড় কিছু করবেন বা আসলে এরকম ব্যাপারটা কিছু? হয়ে গেছে রংপুর নিয়ে তো যেহেতু আমার জন্মস্থান রংপুর। জন্মস্থান নিয়ে মানুষের সবারই একটা টান থাকে। সবাই বলে না নারী পোঁতা জায়গা। হ্যাঁ। তো নারী পোঁতা জায়গায় তো টান থাকবেই। এটি স্বাভাবিক। সো এখানে আ আমি তো চাই যে রংপুরে এট লিস্ট এমন কিছু হোক যেখানে মানুষ আ অনেক ভালো কিছু পাক এখান থেকে। তো এখন পাওয়ার পাশাপাশি যেমন এটা তো সরকারকে আগায় আসতে হবে। আমরা তো বিজনেস করব বেসিক্যালি। হুম, আমরা উন্নয়ন করব, কর্মসংস্থান করব। সঙ্গে আমাদের মেইন চিন্তাভাবনা থাকবে যে আমাদের বিজনেসও করতে হবে। নাহলে তো কর্মসংস্থান টিকবে না। হুম, আমরা যাই করি সে তো টিকবে না কখনো। আপনার যদি বিজনেস না করতে পারেন এখানে। হুম। সো এটার জন্য মেইন ডিসিশন মেকার কারা? ডিসিশন মেকার হচ্ছে আপনার যারা পলিটিশিয়ান তারা। তো এখন পর্যন্ত আপনাকে যদি বলি আমি রংপুরে যারা পলিটিশিয়ান ছিল বা গভর্নমেন্টে ছিল বা স্টিল যারা গভর্নমেন্টে আসতে যাচ্ছে কেউ কিন্তু কোনো দিক নির্দেশনা দিচ্ছেন না কখনো যে আমরা কিভাবে আপনাকে আগায় নিয়ে যাব। হুম, যেমন আপনাকে আমি ফ্রিলি বলি যে এ পর্যন্ত যারা নির্বাচনে এই যে সামনে নির্বাচন আর কয়েকটা দিন আছে এ পর্যন্ত একজনই প্রার্থী বিএনপির প্রার্থী উনি বলতেছেন বারবার যে আমি বেকারত্ব দূরীকরণ করব। হুম। কিন্তু ওনাকে কিন্তু কেউ কিন্তু কোনো কোশ্চেন করছেন না যে কিভাবে করবে? আপনি পার্টিকুলারলি কোন জায়গা দিয়ে করবেন আপনি বেকারত্ব দূরীকরণ? আপনি কি আইটিতে করবেন? বা আপনি কি গার্মেন্টস দিয়ে করবেন? নাকি আপনি কুটির শিল্প দিয়ে করবেন? নাকি অন্য কোনো আপনার ইচ্ছা শক্তি আছে যেটা আপনাকে আপনার মাথায় আছে, সেই জায়গা থেকে আপনি এটাকে দূরীকরণ করবেন? হুম, তো কিভাবে করবেন? আপনি বেকারত্ব দূরীকরণ করবেন। আপনার হয়তো মনে হচ্ছে 5 ইয়ার্স ইস a লং টার্ম আপনি জিতলেন। হুম, তো 5 ইয়ার্স এর লং টার্ম আপনার তো আমার তো মনে হয় না 5 ইয়ার্স এর লং টার্ম। আপনার চোখের পলকে 5 ইয়ার্স চলে যাবে। আপনি যখন পাওয়ারে চলে যাবেন। তখন আপনার তো অনেক কাজ। আপনি এত কাজের করতে তো কর্মসংস্থান আপনি শেষ পর্যন্ত যেরকম হয়ে গেছে ওরকমই হবে। সো ওনাকে এটা পার্টিকুলারলি আমাদের যেটা মনে হয় উনি হয়তোবা স্পেসিফিক বলতেছেন না এবং কেউ ওনাকে স্পেসিফিক আস্কও কিন্তু কোয়েশ্চেনটাও করতেছে না। করতেছে কোয়েশ্চেন না। হ্যাঁ। করতেছেন না যে আপনি যেটা করতে চাচ্ছেন কোন সেক্টরে করতে চান এটা? আমাকে একটু বলেন। তাহলে উনি পার্টিকুলারলি মাথায় নিবেন যে আমাকে ৩ টা সেক্টর বা ৪ টা সেক্টরে আমি এটা করব। তাহলে উনি ওই হিসাবে হয়তোবা এটা করবেন। আর অন্য ২ জন না ৩ জন প্রার্থী আছে, হুম। ওনাদের তো মুখে ওই কর্মসংস্থান নিয়ে কোনো কথাবার্তা নেই। ওনারা তো আসেন শুধু আসেনই ভোট দেন আমাকে। ভোট দেন আমাকে আবার সংসদে পাঠান। এই আর সবাই তো চিন্তাগুলো আছে। উন্নয়ন নিয়েই কথা বলে। তো উন্নয়নের তো সবথেকে বড় এটাই হচ্ছে কর্মসংস্থান। রাইট। যেটা আপনি উন্নয়ন, এই উন্নয়নটা উন্নয়ন তো ২ ধরনের হয়। হুম, যেহেতু আমরা ডিসকাস করতেছি ফ্রিলি। হ্যাঁ, উন্নয়ন তো হয় ধরেন একটা পার্সোনাল উন্নয়ন, আরেকটা হচ্ছে জনগণের উন্নয়ন। ওনারা কোন উন্নয়ন করতে চান এটা তো বলতে হবে তো। আমরা তো চাই যে আপনারা পার্টিকুলারলি বলেন যে আপনারা নিজের উন্নয়ন করবেন না আমাদের উন্নয়ন করবেন। আমরা তো এই পর্যন্ত যাদেরকে দেখেছি মেক্সিমাম আসে এই যে বিগত ১৭ বছরে ধরেন আমার আম এরপরে যতটুকু দেখেছি আরকি দেশে ফেরার পরে, সব তো নিজের উন্নয়ন ছাড়া মানুষের উন্নয়ন তো দেখি না। নিজের উন্নয়ন করতে আপনি যতটুকু উন্নয়ন হইছে আপনার আরকি। মানে আমি হিউজ পরিমাণ খাবার রান্না করে ফেলছি। এরপরে আমি খেয়ে দিয়ে আমার আত্মীয়স্বজন খেয়ে দিয়ে যতটুকু বাড়ছে উচ্ছিষ্ট, এটা খেয়ে আপনার উন্নয়ন হইছে, আপনার পেট ভরছে। আমি বলছি, "ও আপনিও তো খান আমার সঙ্গে। আবার কি?" তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম উন্নয়ন আরকি। মানে সব খেয়ে দিয়ে তারপর উচ্ছিষ্ট থাকলে যতটুকু খাই আমরা, এটাই হলো উন্নয়ন। যেমন হচ্ছে আপনি এখানে লুটে-পুটে সবকিছু নিয়ে যাচ্ছেন। এখন এই লুটতরাজের অংশবিশেষ কিছুটা এসে আমার দোকানে খরচ করতেছেন। আমি বলতেছি, "হ্যাঁ, আমি তো খুব ভালো আছি। আমার দোকানে আপনি খরচ করতেছেন তো এই টাকা দিয়ে।" তো এটা হচ্ছে এই উন্নয়ন তো আমরা চাই না আসলে এই দেশের জন্য। এই দেশের জন্য এরকম উন্নয়ন হলে তো আমরা এন্টারপ্রেনার যারা আছি, এরা একটা সময় যেয়ে হোঁচট খাবো। যেমন জিনিসটা হয়ে গেছে আমরাও তো নিজে চিন্তা করি যে আপনি অস্থিতিশীল একটা জায়গায় আপনি একটা রিস্ক নিবেন। এন্টারপ্রেনার মানেই আপনার রিস্ক আছে তো। রিস্ক নিতে হবে। সেই রিস্ক নিয়ে আপনাকে স্টেবল হতে হবে। সেই রিস্ক নেওয়ার পরে আমি একটা সময় যেয়ে ফল করব। সেখান থেকে আমি উঠে দাঁড়ায় আবার চলা শুরু করব। সেই উঠে দাঁড়ানোর শক্তি কয়জনের আছে? কারণ দেখা গেল যে আপনি যখন ফল করছেন ওই সময় আপনাকে আর আ হাঁটতে দিতেছে না। এখান থেকে ভাই আমার একটা জিনিস হলো যে আপনার জীবনে এরকম কোন জায়গাটায় মানে সবথেকে বেশি আপনি হোঁচট খেয়েছিলেন? মানে আমার এতগুলো বিজনেস দাঁড় করানোর বিজনেসে হোঁচট খাওয়া পাশাপাশি? বলতে আসলে আমি তো আসলে আপনাকে বলতে বলি একটা জিনিস। আপনাকে যদি আপনি বলেন
যে যেকোনো বিজনেসের কথা বলেন, হ্যাঁ। আমি সেই বিজনেস করতেই রাজি আছি এবং আমি এই সেটা তো আহ, করতেছেনও বর্তমানে। হ্যাঁ, এরকমই আমি এমন কিছু বিজনেস করেছি যে বিজনেসগুলো কেউ জানে না, কিন্তু আমি যে বিজনেসের পথে হেঁটেছি। আপনাকে আমি বলি, ইভেন আমি একবার তরমুজের বিজনেস করতে গিয়েছিলাম। আচ্ছা। মানে আমি এতে তরমুজ কিনবো খুলনায়, চড়ে গিয়ে সেই তরমুজ এনে আপনার ঢাকায় সাপ্লাই দিব, এই বিজনেসও করতে গিয়েছিলাম। কিন্তু গিয়ে দেখি যে আসলে ওই চরের মধ্যে গরমের মধ্যে হ্যাঁ। আমার পক্ষে হাঁটা আসলে পসিবল না, আমার শরীর ওখানে কুলাবে না। আর আপনি অন্য কাউকে দিবেন, দিয়ে ওইটাকে বেনিফিট করতে পারবেন না। দেন আমি আসলে ওইটাকে করতে পারি না। আর আমার খুব ইচ্ছা ছিল যে ও বিজনেসও করবো আমি। সো আপনি যদি আমাকে বলেন যে কোন বিজনেস করব আমি বা কোন পথে হাঁটবো আমি, এটা বলা টাফ আমার জন্য। না, আমি যদি আরেকটু ভাই ক্লিয়ার ভাবে বলি, মানে হ্যাঁ, এতগুলো ভাই বিজনেস করছেন, তো সেগুলোর মধ্যে থেকে মানে হোঁচটটা কখন সবথেকে বেশি খেয়েছিলেন? মানে আপনার কোন হোঁচট প্রতিটা বিজনেসই আসলে বিজনেসটার মধ্যে হোঁচট বেশি আছে। মনে হয়েছিল? প্রতিটা বিজনেসই হোঁচট আছে। সেটা হচ্ছে আপনি যদি বিজনেসে ধরেন বিজনেস লাইক ইউর বেবি, নিউ বর্ন বেবি। একটা বেবি যখন নিউ বর্ন করে, আপনি বলতে পারবেন না বেবিটার কবে জ্বর হবে। যা হবে। এই বেবিটার কবে খট করে অসুস্থ হয়ে যাবে। নিউবর্ন বেবিরা আপ টু 1 ইয়ার সবসময় রিস্কে থাকে। ২ টা জিনিস আপনি মনে রাখবেন যে নিউবর্ন বেবিরা সবসময় 1 ইয়ার রিস্কের মধ্যে থাকে এবং বিজনেসম্যান এন্টারপ্রেনিউররা সবসময় 3 ইয়ার্স রিস্কের মধ্যে থাকে। রাইট। আপনি 3 ইয়ার্স পরে যদি 4 বা 5 ইয়ার্স এ যখন আপনি 4 ইয়ার্স যখন সাকসেসফুলি আপনি ডান করবেন, তখন বুঝবেন যে ইউ আর ইন এ রানিং পজিশন। সো এর মধ্যে ধরেন আইটি সেক্টর যদি বলে আমাকে এই যে ব্যাংকের একটা ঝামেলা হিউজ ফেলাই দিয়েছে। হুম। তারপরে আরেকটা বার হয়ে গেছে হঠাৎ করে আমাদের এই যে পেমেন্ট গেটওয়ে নিয়ে বিশাল এক ঝামেলা হয়ে গেছে। পেমেন্ট গেটওয়ে নাই। আর আইটি সেক্টর একটা প্রবলেম আছে। ইট ইস আ প্রবলেমেটিক। এটা গভর্নমেন্টকে হয়তোবা সলিউশন টানতে হবে। আমাদেরও এগিয়ে আসতে হবে। সেটা হচ্ছে আপনি একজন ডেভেলপারকে ধীরে ধীরে আপনার ডেভেলপার আপনার কোম্পানিতে আছে। ঠাস করে একদিন দেখবেন বলবে আমি ইউএসএ চলে যাব বা আমি ডেনমার্কে চলে যাব। একদম হিউজ হয়েছে আমার সাথে। আমি থাকবো না আপনার এখানে। এটা ভাই কেন মনে হয়? মানে আপনি যেহেতু নিজেই একটা কোম্পানির ওনার, মানে আপনি তো সেলারি সমান পরিমাণেই দিচ্ছেন। যেহেতু প্রজেক্ট গুলো বাহিরেরই হচ্ছে। তো তারপরেও তারা কেন আসলে থাকতে ইন্টারেস্ট না? এখানে একটা জিনিস বলে রাখি, যেমন আমার লাইফে আমি কখনো কোনো সেলারি কখনো ডিলে করি না। কোনো সেক্টরে কেউ বলতে পারবে না যে সেলারি আমার ডিলে করে দিয়েছি বা এমপ্লয়িদের ডিসস্যাটিসফ্যাকশন সেলারি নিয়ে। এটা কখনো হয়নি। ইভেন ওনারা কখনো চাওয়ার আগে আমি ইনক্রিমেন্ট দেই কিন্তু। দেখা গেল যে ইনক্রিমেন্ট দেওয়ার কথা আছে হয়তোবা 10%, আমি ইনক্রিমেন্ট দিয়ে দেই 15%, এবং যেটা দেখি যে পারফরম্যান্স আরো ভালো হয়েছে তো আরো বেশি করে ইনক্রিমেন্ট দেই। মানে হয়তোবা এমপ্লয়িরা অনেকে আছে যে হয়তোবা চিন্তা করে যে আমি যে জিজ্ঞেস করব, স্যারের কাছে রিকোয়েস্ট করব, দেন হি উইল ইনক্রিজ মাই সেলারি। আর আমি এটা অনেক আগে থেকে করি। এটা আমার একটা ভালো একটা রিপুটেশন আছে এটা দিয়ে সবার কাছে। যত এমপ্লয়ি আছে আমার, ধরেন যত বিজনেস এমপ্লয়ি আছে সবার ক্ষেত্রেই এটা, প্রতিটা সেক্টরে। সো আমি যেটা মনে করি বেসিক্যালি, আপনি যে ১ম আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি বাইরের দেশ ছেড়ে এই দেশে এই কেন? দেশে কেন আসলেন? হ্যাঁ। এইটা হচ্ছে মেইন প্রবলেম। মানে আমরা যখন একটা বেবিকে মা গ্রোন আপ করাই, তখন মাথার মধ্যে ঢুকে দিই ২ টা জিনিস। সেটা হচ্ছে বাইরের দেশে চলে যেতে হবে। হুম। বাইরের দেশের লাইফটা খুব স্বাচ্ছন্দ্য। এখানে কোনো এখানে সোশ্যাল সিকিউরিটি অনেক হাই। আর আমাদের দেশে বের হয়েই, যেমন আমি অনেককে বলতে শিখেছি, শুনেছি আমার এই দেশে থেকে ফ্রেন্ড, কোনো লাভ নাই। নো লাভটা না, আরো খারাপভাবে বলে। হুম। বাংলাদেশ, আমি জাপানে ছিলাম দীর্ঘদিন। আমি জাপান থেকে পিএইচডি করে এলাম। আমার ফ্রেন্ড সার্কেলকে বলতে শুনেছি। একটা ধুলাবালু নেই, একটা কিছু নেই। কিন্তু এদেশে বাড়ি থেকে বের হয়েই দেখবেন একবারে মানুষ থুতু ফেলায় রাখছে। মানুষ এখানে আবর্জনা ফেলায় রাখছে, ওখানে আবর্জনা ফেলায় রাখছে। তো আমার কথাটা আসলে ওই দিকটা খারাপ লাগে। নিজের বাড়ি তো খারাপ লাগারই কথা। আমি আসলে কতটুকু পরিচ্ছন্ন হুম। এটা দেখতে হবে আগে। ওরা যতটুকু পরিচ্ছন্ন আমি কি ততটুকু পরিচ্ছন্ন? হুম। আপনি যে দেখবেন যারা এই কথাটা বলতেছে তারাই গিয়ে দেখবেন সর্বপ্রথম ডাস্টবিনটা নোংরা করে রাখে বা তার দরজার সামনে নোংরা করে রাখে। হুম। এটার মেইন কারণটা হচ্ছে যে উনি নিজেই সচেতন না। উনি আবার, আপনি বাংলাদেশ ছেড়ে যখন অন্য কান্ট্রি যাবে দেখবেন ১০০% সচেতন। উনার মতো সচেতন আর কেউ নাই ওখানে। উনি কখনোই একটা চকোলেট খেয়েও একটা চকোলেটের ইয়ে বাকি অংশটা অন্য কোথাও ফেলবে না। ফেলবে না। ওই ডাস্টবিন খুঁজে পকেটের মধ্যে নিয়ে যে দেয়ালে আপনার একটু দাগ পড়লে দাগ দেখা পড়বে, যাবে দাগ কখনোই করবে মুছে না, ফেলতেছে মুছে সাথে, ফেলবে। সাথে। হ্যাঁ। উনি চকচকে থাকে। কিন্তু আপনি নিজের বাসাটা দেখবেন, বাসার সামনে মনে হবে যে এটা হচ্ছে, মানে বাংলাদেশটাকে মানুষজন অনেকেই আছে যারা আমরা যারা সবাই মিলে এটাকে আসলে কেউ পরিচ্ছন্ন রাখতে চাই না কখনো। যেমন পাড়া মহল্লায় দেখবেন ক্লাব আছে অনেক। আমি মাঝে মধ্যে দেখি যে অনেক পাড়ায় মহল্লায়, প্রতিটা পাড়া মহল্লায় দেখবেন ২-৩ টা ক্লাব আছে। হুম। কিন্তু ক্লাবের ছেলেপেলেরা আসলে কখনোই খেলাধুলা ছাড়া
অথবা অন্য কোনো ফাংশন পিকনিক-টিকনিক ছাড়া। আমার সামাজিক মনে হয় কখনো কোনো চিন্তা কাজে করে না যে আমাদেরকে রাস্তাঘাট, বাড়ির পাশে রাস্তাঘাটে আমরা ফুলের বাগান করব বা এটা করব, ওটা করব। আরেকটা জিনিস এটা করে না কখনো একটা জিনিস যেটা করা উচিত। আরেকটা জিনিস সরি, আরেকটা জিনিস হচ্ছে দেখবেন যে আ বাংলাদেশের লোকজনের টেনডেন্সি হচ্ছে বিদেশ গেলেই ভালো থাকবো। দেশের বাইরেই ভালো আছে সবকিছু। হ্যাঁ, তো দেশের বাইরে যদি সবকিছুই দেশের বাইরে আমরা মনে করি যে ভালো আছে, তা আপনি থাকতে পারবেন না তো। আপনার মেন্টালি তো সেট আপ। আপনি বাইরে গিয়েই ভালো করবেন। আপনি যদি মনে করেন যে রংপুরে অনেক কিছু করব আমি, আসলে পসিবল। করতেছে না যে আপনি হয়তোবা অনেকের নাম জানেন। আমি অনেককেই চিনি। যারা এই রংপুরে থেকে আ মানে আপনার এন্টারপ্রেনিউর হয়নি। কিন্তু নিজে অনেক আ ভালো সাকসেসফুল হয়েছে। এবং তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ও অনেক হাই না। তাদের ইচ্ছা শক্তি ছিল। তারা হয়তো চেষ্টা করেছে, পেরেছে। আচ্ছা ভাইয়া শুরুতেই বলছিলেন যে আপনার একটা ফাউন্ডেশন আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এই ফাউন্ডেশনটা তখন আমরা অন্য টপিকে ছিলাম। তো এই ফাউন্ডেশনটা নিয়ে যদি কিছু বলতেন যে আপনি আসলে এই ফাউন্ডেশনটার মাধ্যমে কিভাবে হেল্প করতেছেন? আর এই ফাউন্ডেশনটা কি কারণে আসলে দিলেন? আসলে ফাউন্ডেশনটা করার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল হচ্ছে এটা প্রায় 5 ইয়ার্স হয়ে গেছে আমার ফাউন্ডেশনের। আচ্ছা। তো আমি আপনাকে বারবারই বলেছি যে আমার একটা সুপ্ত বাসনা ছিল হুম, দীর্ঘদিনের। যখন আমার স্টুডেন্ট লাইফ তখন থেকেই যে আমি মানুষের মাঝে বেঁচে থাকবো শত বছর বা হাজার বছর। তো মানুষের মাঝে আপনি শত বছর, হাজার বছর বেঁচে থাকতে গেলে একটাই জিনিস হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে। এর কোনো বিকল্প নেই। তো তখন থেকে আমি চিন্তা করলাম যে আমার নামে একটা আমি ফাউন্ডেশন করি। তো ফাউন্ডেশন করার পরে এটা দিয়ে যেমন আমি আ বিধবা যারা মহিলা আছে, হুম, উম তাদেরকে আমি নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রতি মাসে এটা প্রোভাইড করি দীর্ঘদিন আগে। এটা করার কারণ হচ্ছে যে আপনি অনেকে বলতে পারে যে তাদের তো বাচ্চা-কাচ্চা আছে। আমাদের দেশে একটা কালচার আছে যাদেরকে আমি দেই আসলে। এদেরও আমি ছেলেদেরও দোষ দিব না খুব বেশি করে। কারণ তাদের জায়গা থেকে তারাও আসলে অনেকটা নিরুপায় হয়ে যায়। তারা হয়তোবা তার ২ টা বাচ্চা আছে। তার যে ইনকাম, ইনকাম দিয়ে তার ২ বাচ্চাকে খাওয়াইতে পারে না। সো তার তখন মা হয়তোবা দেখা গেল যে সম্পত্তিও নাই তেমন। একটা সময় গিয়ে মাকে বার্ডেন মনে করে। সো আমার এই কন্ট্রিবিউশন এ হয়তোবা অল্প ছোট কন্ট্রিবিউশন হয়তোবা চাল দেই, ডাল দেই, ডিম দেই, তেল দেই। এইটা যখন সে নিয়ে যায় বাসায়, তখন তো এতগুলো তো একটা বুড়া মানুষ তো খেতে পারে না। আর মেক্সিমামই আপনার 60 প্লাস বা 55 প্লাস। তখন করে কি ওই ফ্যামিলির সঙ্গে সে এড হয়। বা ছেলেটাও মনে করে যে মায়ের কিছু আর্নিং আছে। হুম। সো সেই আর্নিংটা থেকে তখন করে কি তাদেরকে ফ্যামিলির মধ্যে ইনক্লুড করে তারা সবখানে। এটা একটা জিনিস ফাউন্ডেশন করার। 2nd হচ্ছে আমার একটা স্কুল আছে নিজের। আচ্ছা। এটা কোথায় এটা? আদিবাসী। এটা সাংকিটোপায় অনেক দূরে পত্নীতলায়, ও নওগাঁ জেলায়। এই আইডিয়াটা কিভাবে মাথায় আসলো এটা যে আইডিয়াটা আদিবাসীদের বলতে স্কুল দেয়া? মানে স্কুলটা হয়ে গেছে যে একটা সময় স্কুলটা যিনি এস্টাবলিশ করেছিলেন, এলাকার চেয়ারম্যান ছিলেন অনেক দিনের। উনি এস্টাবলিশ করার পর এস্টাবলিশ বলতে উনি তৈরি করেছিলেন জাস্ট। আচ্ছা। অবকাঠামো তৈরি করার পরপরই উনি মারা যান। তো এলাকায় আশেপাশে ৩ টা গ্রাম মিলে কোনো স্কুল নেই। এবং ৩ টা গ্রামই হচ্ছে চরন্ডিং নদীর উপর গ্রাম। এই গ্রামের উপরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো নেই এবং তারা সব আদিবাসী। সো আচ্ছা। উনি যখন ওই যে চেয়ারম্যান ছিলেন, উনার ভাই আমাকে একদিন এনে ওই ফাউন্ডেশন দেখে ফাউন্ডেশনের পেজ আছে উনি আমাকে একদিন নক করলেন আরকি। যে আপনার এখানে কিছু করা যায় কিনা বা আপনি ভিজিট করতে পারবেন কিনা আমার এটা। তো আমার কাছে একটু মনে হলো যে এটা ভিজিট করলে দেখি ভিজিট করে কিছু করা যায় কিনা। তো এনিহাউ আমি যখন ভিজিট করতে গেলাম তখন মনে হলো যে ওরা আমাকে একটু আপ্যায়ন করলো আরকি আদিবাসী স্টাইলে। সবাই এসছে গ্রামের লোকজন, মহিলারা সব আসছে, পুরুষও আসছে, বাচ্চারা সব চলে আসছে। তো দেখে আমার না মানে এমন লাগলো যে আসলে এখান থেকে আসলে না বলে যাওয়ার আর কোনো উপায় নেই। মানে এই যে এক্সপেকটেশন একটা স্কুলের জন্য, পড়াশোনা করবে বাচ্চারা। তো চিন্তা করলাম আমার কাছে ভয়ও লাগতেছিল। প্রতিটা কাজেই আমার ভয় লেগেছে মোটামুটি এগুলোতে। কারণ আমি হলাম মানুষ হিসেবে ছোট বলতে পারেন আমি খুব। এখান থেকে নিজের আম একটা ইনকাম থেকে সবকিছু মানে সেভ করে তারপরে এদের পিছনে কন্ট্রিবিউশন করা, এটা ভীতির ব্যাপার ছিল একসময়। তো ওখানে যখন দেখলাম তখন আমি বললাম যে, "ঠিক আছে স্টার্ট করেন, বাকিটা উপরওয়ালা দেখবে কি হয়।" তো ওটাও চলছে প্রায় 2.5 এর কাছাকাছি ইয়ার্স হয়ে গেছে। রেগুলার চলছে আরকি স্টুডিংটা। আচ্ছা। তারপরে একটা আমার মাদ্রাসা আছে। এটা আমার বাবার নামে করেছিলাম আরকি। হুম, এবং ইনফেক্ট ওই মাদ্রাসার পাশেই হলো আমার কবরের জায়গা তৈরি করা আছে। আমার বাবার পাশে, আমার বাবা ওখানেই থাকেন, মানে শুয়ে আছেন। আমার বাবার পাশে আমার কবরের জায়গা আছে এবং ওই আ
মানে কবরস্থানের সঙ্গে হচ্ছে মাদ্রাসাটা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ২৭ জন বাচ্চা-কাচ্চা পড়াশোনা করে এবং অবৈতনিক। মানে থাকা, খাওয়া কোনো কিছুর খরচ আমি কখনো নেইনি এবং এভাবেই চলছে আরকি। কারো কাছে কোনো সাহায্য সুবিধাও আমি নেইনি এখন পর্যন্ত। এখান থেকে ফাউন্ডেশনটা তৈরি আরকি। হুম। আর মাঝে মধ্যে ফাউন্ডেশনের ধরেন যেমন আপনার বন্যার সময় কন্ট্রিবিউশন, শীতকালে, সম্পূর্ণ বস্ত্রবিতরণ। নিজস্ব উদ্যোগে। এটা সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আমি কোনোদিন কারো কাছে কোনোদিন ধার নেইনি। এটা হচ্ছে আ একটা বলতে পারেন যে আমি মাঝে মধ্যে মনে করি যে আসলে হয়তোবা টাফ হয়ে যাবে আমার জন্য। ১ম দিকে মনে হয় সবকিছুই টাফ। যখন আমি ১ম আপনার বিধবাদের ভাতাটা চালু করি, আমার কাছে মনে হয়েছিল যে এটা আসলে কতদিন সারভাইভ করতে পারবো আমি। মানে একটা সময় যখন আমি বন্ধ করে ফেলবো তখন তো মান-সম্মানের মধ্যে পড়বো। হুম। তখন কি হবে আমার? তো আল্লাহ পাক ইনশাআল্লাহ এখন পর্যন্ত বন্ধ করাননি। এটার জন্য শুকরিয়া আদায় করি। সেম যখন আমি এই মাদ্রাসাটা চালু করি, মাদ্রাসাতে অনেক খরচ হয়। ২২ টা স্টুডেন্ট, ২ জন টিচার, হাফেজ থাকেন, ১ জন বাবুর্চি থাকেন। তো সবকিছু মিলে তাদের থাকা, খাওয়া সবকিছু বেয়ার করতে হয়। তো সবকিছু মিলে একটা ভালো অ্যামাউন্ট চলে যায়। তো তখন ১ম এর দিকে একটু ভয়ের মধ্যে ছিলাম যে কি হবে না হবে। এই সবসময় বলতাম যে আল্লাহ পাক আছেন আসলে। যতদূর নিয়ে যাবেন ততটুকুই যাবো। এরপরে না নিয়ে গেলে তো করার কিছু নাই আসলে। বাট আল্লাহ পাক স্টিল হয়তোবা হেল্প করতেছেন আমাকে, রহম করতেছেন। এজন্য শুকরিয়া আদায় করি সবসময় উনার কাছে। এটা একটা স্কুলটাও চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। ধীরে ধীরে প্রোগ্রেস হচ্ছে। আগে স্কুলে বসার মতো জায়গা ছিল না। এগুলো করে দিয়েছি। টিউবওয়েল ছিল না। টিউবওয়েল করে দিয়েছি। তারপরে এম গর্তকর্মে ওরা কষ্ট পাচ্ছিল ফ্যান-ট্যানের জন্য। তো ফ্যানও করে দিয়েছি সবকিছু। তারপরে ওয়াল কিছুটা প্রবলেম হয়ে গেছিল, ওয়ালটাও ঠিক করে দিয়েছি। ধীরে ধীরে স্টুডেন্টরাও চলে যাচ্ছে স্কুলে। মানে ওখান থেকে 1 থেকে 5 পর্যন্ত ওখানে পড়াশোনা করা হয় প্রাইমারি আচ্ছা। লেভেলের। শুধু আদিবাসীদের জন্য এটা। মানে ওখানে আদিবাসী টিচারও আদিবাসী, স্টুডেন্টও আদিবাসী, সবকিছুই আদিবাসীদের। সবকিছুই আদিবাসী। ও আচ্ছা। মানে আবার ওখানের ভিউটা যদি আপনি বলেন, আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে মানে এত সুন্দর ভিউ আপনি আর পাবেন না কোথাও। তাহলে একবার যাওয়া লাগবে। যাওয়া দরকার, হ্যাঁ। এবং আপনি যে মাদ্রাসায় যাবেন, ওটার ভিউ আরো চমৎকার। মানে মাদ্রাসা হচ্ছে আপনাকে এটা বলি, একটা পার্টিকুলার জিনিস। ওখানে আমি আমার আবার একটা ইয়াও করে দিয়েছি আপনার, ঈদগাহ মাঠও করে দিয়েছি। তো আমি বক্তৃতায় একবার ঈদগাহ মাঠে আমি বলেছিলাম যে, আসলে ঈদগাহ মাঠের ওখানে ওই ইন্ডিয়া থেকে তখন আমাদের ওয়াজ মাহফিল করে। ওয়াজ মাহফিলে তো ইন্ডিয়া থেকে বক্তা নিয়ে এসেছিলাম। ও তো বক্তাও ১ম বাংলাদেশে এসছে। ওনার বাসা হচ্ছে ইয়াতে আপনার বিহারে আসছে। উনি বাংলা বক্তৃতা দিতে পারেন আরকি। বাঙালি ছিলেন, বিহারে থাকে। তো উনি বলছে যে, "১ম বাংলাদেশে এলাম, ১ম বাংলাদেশে এসে এখানে আসলাম।" তো আমার এই মাদ্রাসা নিয়েও অনেকের কনফিউশন ছিল যে, মাদ্রাসায় এত প্রত্যন্ত অঞ্চলে হবে না আসলে। তো এখানে যখন আমি মাদ্রাসা তো বক্তৃতায় আমি বলেছিলাম যে, আল্লাহ পাক আসলে এমন জায়গায় কবুল করেছেন এই মাদ্রাসা, যেটার পরে আর জীবনে কোনদিন মাদ্রাসা হবে না। মানে ওটা বাংলাদেশের লাস্ট বর্ডার। ওইদিকে হ্যাঁ, হ্যাঁ, আপনাকে ওই যে বললাম আচ্ছা। যে মনোরম পরিবেশ হচ্ছে যে আপনি মাদ্রাসায় যখন দাঁড়াবেন, হ্যাঁ। এইটাই হচ্ছে বাংলাদেশের লাস্ট বর্ডার এবং ওখান থেকে ইন্ডিয়ার সব বাড়িঘর সব মানে যান চলাচল করতেছে। একবারে বর্ডার। সব এরপরে জমি আছে। মানে একবারে নিচু কিন্তু নিজ জমি। জেলায় না করে অত দূরে করার কেন ওটার প্ল্যান কারণ হচ্ছে টানলেন? আমার বাবার জন্মস্থান হলো ওখানে। ওই সাইডে। ওখানে আচ্ছা। পাঁচবিবির পাশে এটা। যদিও নওগাঁ ডিস্ট্রিক্ট পড়ছে কিন্তু পাঁচবিবির সঙ্গে আরকি। পাঁচবিবি থেকে 7 কিলোমিটার সমান দূরে। আমার বাবার পাশে ওইটা করে দেওয়া হয়েছে। এবং ইনফেক্ট ওই অঞ্চলে আমি যেতাম খুব কম। দেখা গেল ৬ বছর, ৭ বছর। আমার বাবা মারা যাওয়ার আগে আমি গিয়েছিলাম মনে হয় 9 ইয়ার্স আগে পরে। আচ্ছা। সো ওইখানে বাবা মারা যাওয়ার পরেই হয়তো মাঝে মধ্যে যেতাম। ২ ঈদে যেতাম বাবার কবরে জিয়ারত করার জন্য। এরপর থেকেই চিন্তা করলাম যে বাবা যেহেতু আছে, হুম, তাহলে এখানেই হোক জায়গা। এরপরেই মাদ্রাসা করে দিলাম। এখান থেকেই শুরু আরকি। মানে সবকিছু মিলে ফাউন্ডেশনের আ যে এইম, হুম। এই এইমটা আসলে আমার মনে হয় না যে আমি লোক দেখানো কোনো এইম করেছি আরকি। অনেকে আছেন লোক দেখানো অনেক কিছু করে। অনেকেই সাজেস্ট করে, "এটা করেন, ওটা করেন, এই করেন।" আমার কাছে এটা আসলে মনে হয় না। আর আমার কাছে আসলে সন্তুষ্টই বলতে পারেন যে আমি সবসময় ২ টা জিনিস খুব ভয় পাই। সেটা হচ্ছে একটা হলো যাদের খুব অহংকার থাকে কোনো কিছু নিয়ে, যেকোনো জিনিস নিয়ে। যে লোক অহংকার করে তাদের কাছ থেকে আমি খুব ভয় দেখি এবং তাদের আশেপাশে আমি কখনো ভিড়ি না। এবং আমি নিজেও ভীতে থাকি এটা যে আসলে
উম এই অহংকারের কারণে হয়তোবা সবকিছু বিলীন হয়ে যেতে পারে। একটা ভীতি আছে আমার জন্য। আরেকটা জিনিস হয়ে গেছে যে আমি লোক দেখানো কিছু করতে যাবো হয়তোবা আল্লাহ পাক এটা নিয়ে হয়তোবা অসন্তুষ্ট হয়ে যাবেন। এইজন্য আমি ২ টা জিনিসকে খুব এভয়েড করি। মানে এভয়েড করি বলতে ভয়ের মধ্যে থেকেই এভয়েড করি। এবং এটার জন্য থেকে যে দূরে থাকার যেন থাকতে পারি এটা দোয়া করবেন আমার জন্য অবশ্যই। সবসময়। আচ্ছা, মোটামুটি তো ভাই অনেক গল্পই হলো। তো হুম, এখন ভাই আমরা কিছু মানে রাজনৈতিক বা এরকম কিছু ব্যাপারে আসি। সেটা হচ্ছে মানে আপনার কাছে ভাই কি মনে হয় যে পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে, হুম। অ্যা তার আসলে কোন দিকগুলোতে ফোকাস দেওয়া উচিত? গভর্নমেন্টের তো আসলে মেইন প্রবলেমটা আমাদের দেশে একটাই। হুম, সেটা হচ্ছে দুর্নীতি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দুর্নীতি। এবং আমি একটা জিনিস সবসময় মনে রাখি যে বাংলাদেশে যে কর্মসংস্থান নেই, এই কথাটা না আমার কাছে শুনতে ভালো লাগে না বেসিক্যালি। যে বাংলাদেশে কর্মসংস্থান নেই এবং তার সঙ্গে দুর্নীতিটা জড়িত ওতপ্রোতভাবে। এটার মেইন কারণটা হচ্ছে আপনি সবসময় গিয়ে দেখবেন এখন আমার কাছে অবাক লাগে। এই আমরা বলতেছি ডিজিটাল বাংলাদেশ। এই 2026 এও এসে দেখবেন যে প্রতিটা অফিসের এখনো টেবিলে ম্যানুয়ালি এখনো কাজ। ফাইল পড়ে আছে। মানে আমার কাছে এটা এবং এখনো এরকম দেখছি ভাইয়া যে কম্পিউটার পাশে একটা আছে, তারা কেউ ইউজ করতেছে না। তারা ম্যানুয়ালি সবকিছু করতেছে। ম্যানুয়ালি পড়ুক কিন্তু হ্যাঁ, জিনিসটা হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ, যে আপনি ফাইল পাঠাচ্ছেন এই ফাইল আপনি হয়তোবা দেখা গেল এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ বা অ্যাডিশনাল ডিরেক্টর বা যাই হোক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনি এই ফাইলটা পাঠাচ্ছেন আপনার আপার লেভেলে। উনি এই ফাইলটা পাঠাচ্ছে আরেক আপার লেভেলে। ইনি পাঠাচ্ছেন উপরে। হ্যাঁ, এইটা আবার বোর্ড মিটিং এ যাচ্ছে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় এটা হতে একটা সময় গিয়ে ৪ মাস, ৫ মাস, ৬ মাস এর মধ্যে চেয়ারম্যান থাকে না, এর মধ্যে ডিরেক্টর চেঞ্জ হয়, এর মধ্যে এমডি অসুস্থ হয়। হ্যাঁ, তো বিগ হ্যাসেল এটা হ্যাঁ, আমাদের বাংলাদেশের জন্য। সো আপনি যদি আমার ফাইলে আমার মতো এন্টারপ্রেনার যদি ফাইল আটকায় রাখেন আপনি হ্যাঁ, তাহলে তো আপনি আসলে কাজটা করবে কিভাবে এন্টারপ্রেনাররা? আপনার কোম্পানিটা চালাবে কিভাবে? হুম, আমার কাছে তো এটা সহজ মনে হয় একটা জিনিস। কেন করতেছে না গভর্নমেন্ট এটা আমার আসলে বোধগম্য না। আপনি যদি মনে করেন আমি একটা মেইল দিব আমার অফিসিয়াল মেইল থেকে। হ্যাঁ, সবাই তো এখন অফিসিয়াল মেইল আছে। হুম, সাপোজ আমার কোম্পানি ধরেন যে আমার আশিক ধরেন @something.com সো আমি আমার মেইল থেকেই তো মেইল করতেছি। হুম, তাহলে এইটা যদি আমি মেইল করি যাকে আমার কনসার্ন তাকে আমি মেইল করলাম, উনি ওনার মধ্যে আমি সিসি রেখে দিলাম, সবাই মেইলটা পেল, সে হ্যাঁ, অ্যাপ্রুভাল দিয়ে দিল। এটা হচ্ছে যে আপনার জাস্ট ফর 5 মিনিটস এর ম্যাটার। এই 5 মিনিটস এর জন্য আপনি আমাকে ঝুলায় রাখতেছেন 3 মান্থস। তাহলে আপনি যে আমাকে 3 মান্থস ধীরে ওয়েস্ট করতেছেন একটা ফাইলের জন্য, আমি কতটুকু অ্যাডভান্স পাবো? এটাকে 100% ভাই এটাকে 100% শেষ এটা করে কি দিতে মনে হবে। হয় ভাই? আসলে যারা এই জিনিসগুলোতে আছে ম্যানেজমেন্টের, তাদের এটা গাফিলতি, না দেখা গেছে সরকার থেকে কোনো চাপ বা এরকম কিছু নাই আসলে এই কারণে? সরকারকে তো বেসিক্যালি সরকার তো একটা বডি। এখন আমি যদি আ দেখা গেল কোম্পানির আমি আ ম্যানেজিং ডিরেক্টর বা হুম, চেয়ারপারসন, চেয়ারম্যান। আমি একা তো কাজ করতে পারব না। সব পারবো? না। আমার যদি দেখা গেল যে প্রজেক্ট ম্যানেজার বা আপনার যদি ম্যানেজার বা টিম লিডার সবাই যদি আমাকে দেখা গেল যে হেল্প করতে না চায়, তাহলে আমি কতদূর যাবো? আমি ওইখানে দিয়ে কি করবো আসলে? কোম্পানি মানেই হচ্ছে আপনার টিম ওয়ার্ক হুম, এবং দেশটাও মানে টিম ওয়ার্ক। হুম, আপনি দেশে যদি ভালো হ্যান্ড না পান, আপনি কিন্তু এই দেশ চালাতে পারবেন না। চালাতে পারবে না। আপনাকে দেখবেন যারা কাজ করে না তারা কিন্তু খুব চাটুকার হয়। হ্যাঁ, যারা কাজ করবেন তারা এসে খুব প্রশংসা করবে, আপনার এটার প্রশংসা করবে, ওটার প্রশংসা করবে। সারাদিন আমরা পিছে ঘুরবে। এটা হচ্ছে কিন্তু নিয়ম কিন্তু এটা জাগতিক নিয়ম। এখন জিনিস হচ্ছে যে আমরা যারা ক্ষমতায় যারা বসে থাকবে, তারা আসলে এই চাটুকারিতা পছন্দ করে কিনা এটা দেখতে হবে। নাকি ওনারা কাজের লোক পছন্দ করে এটা দেখতে হবে আপনাকে। যদি গভর্নমেন্ট যদি মনে করে যে আমাকে এসে তোষামত করলেই আমি হ্যাপি, আমি খুব বড়, আমাকে এসে মনে করছে আমি আসলে কিছুই না। দেখা যাবে আমাকে এসে বলতেছে, "আপনি তো খুব ভালো, আপনি এটা করছেন, ওটা করছেন, অমুককে আপনি একটা রাগারাগি করছেন, এটা খুব ভালো কাজ করছেন আপনি।" তো এটা তো করা মানে কি হচ্ছে? ধীরে আমাকে আপনার এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে আমি একটা উম আত্ম অহমিকার মধ্যে পড়ে যাচ্ছি। যে আমার আত্মঅহংকার বোধ জেগে যাচ্ছে। আমি তো অনেক কিছু। হ্যাঁ, তো এইটা যখন আপনি করতে যাবেন গভর্নমেন্টের মেক্সিমাম গভর্নমেন্টের কাজগুলো এরকম হয়ে যায়। দেখা গেল যে আপনাকে এমন এই চাটুকাররা ঘিরে ফেলবে একসময়। মানে ওরা ওদের লাভটা নেওয়ার জন্য চাটুকাররা এমনভাবে ঘিরবে আপনাকে এবং এমনভাবে আপনাকে ইমপ্রেস করে ফেলবে, আপনি মানে ওই গণ্ডি থেকে বের হয়ে যেতে পারবেন না। আর যারা কাজের লোক তারা তো আপনার কাছে এভাবে চাটুকারিতা করবে না কখনো। যারা কাজ করতে পারে, মেধা দিতে পারে, তারা আপনাকে চাটুকারিতা করবে কেন? তার কথা হচ্ছে আমি এসছি কাজ করতে, আমি 100% এফোর্ট দিব।
100% সাকসেস করব, আমি ডান করব, আমি চলে যাব। আপনার সঙ্গে তো আমার গিয়ে চাটুকারিতা করারও সময় নেই। পরবর্তী গভর্নমেন্টের কাজ এটাই করা উচিত যে যারা এরকম আছে সুযোগ নিতে চায় তাদেরকে অ্যাভয়েড করা। আমার যেটা মনে হয় পরবর্তী গভর্নমেন্টের আসলে হাতে বিগ অপরচুনিটি আছে ইন বাংলাদেশ। যেটা ফ্রিলি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, হুম, এরা যেটা মনে করেছিল বাংলাদেশের ইয়াং জেনারেশনকে নিয়ে আমাদেরও ধারণা ছিল যে এরা মনে হয় ফার্মের মুরগি। কিন্তু একটা ডিক্টেটরকে, এত বড় ডিক্টেটরকে তারা যেভাবে পান করে, রিভ্যালুয়েটেড করে একটা রিভলিউশনের মাধ্যমে তারাই দিয়েছে, এটা আসলে আনবিলিভেবল ছিল, যেটা আমরা কখনো কল্পনা করিনি। সো আমার যেটা মনে হয় যে আপকামিং গভর্নমেন্ট আছে তার পুরোপুরি আস্থা রাখা দরকার এই ইয়াং জেনারেশনের উপর, এবং ইয়ং জেনারেশনরাই চেঞ্জ করতে হবে এই দেশকে। কারণটা হচ্ছে ইয়াং জেনারেশন এর সামনে এই দেশকে যতটা, এই দেশের প্রতি তাদের যে মায়া মহব্বত, যে ভালোবাসা, তাদের যে ফিউচার এই দেশের প্রতি জড়িত, এটা কিন্তু একটা ওল্ড লোকের কাছে জড়িত না। আপনি 60+ লোকের এখন এম ইন লাইফ কি? মানে আপনার ফিউচার প্ল্যান কি? তাহলে এম ইন লাইফ একটাই হচ্ছে, আমাকে খাইতে হবে ২ বেলা মেপে, মেপে। হুম, কারণ হচ্ছে একটা ম্যাক্সিমাম লোকেরই ডায়াবেটিস, হুম। ম্যাক্সিমাম লোকের সুগার, আপনার ব্লাড প্রেশার বেশি, ম্যাক্সিমাম লোকেরই প্রবলেমেটিক, আপনার ডিজিজ আছে অনেক। এখন এদেরকে কি করতে হয়? এই মেইনটেইন করতে গেলে ওদেরকে সুষম খাবার খেতে হবে। এই আপনার হয়তোবা মেপে, মেপে খেতে হবে। হুম, আর ওই পরিশ্রম তো করতে পারবে না ওরা। না। করতে পারবে? হ্যাঁ, সো আমার যেটা মনে হয় গভর্নমেন্টকে আসলে আম যারা এর মধ্যে যারা ট্যালেন্ট আছে এদেরকে অ্যাডভাইজার নিয়োগ দিয়ে ওর এক্সপেরিয়েন্সটাকে কাজে লাগায়, যারা ইয়াং জেনারেশন আছে হুম, এদেরকে হিউজ পরিমাণ মাঠে নামায় দেওয়া দরকার। তাহলে ইয়াং ট্যালেন্ট যদি আপনি নামাতে পারেন, মানে ইয়াং লোককে যদি আপনি ট্যালেন্টে রূপান্তরিত করতে পারেন, আমার মনে হয় অলরেডি আমরা ট্যালেন্টেড। যারা ইয়াং জেনারেশন আছে, আমার কথা বললে আমি তো এখন মিডে চলে গেছি, মিডল লেভেলে। আমি তো এখন যুবক, আর তো তরুণ নেই। তো তরুণ জেনারেশনটা যেটা আছে, তরুণ জেনারেশন আপনি যদি কাজে লাগাতে পারেন, আমার মনে হয় আমরা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবো এই দেশকে নিয়ে। এবং তাদের যে স্পৃহা, তাদের যে স্পিড, এটা কিন্তু অন্য কাউকে পাবেন না আপনি। যেমন আমি এখন থেকে 10 বছর আগে যে স্ট্রাগল করতাম, এখন এখন কিন্তু তো পারি না সেটা এটা। আর পাবে না। হ্যাঁ। এটা সম্ভবও না। আরো 10 বছর পরে 10 ইয়ার্স পরে গিয়ে দেখা যাবে যে আমি আরো বাংলাদেশে একটা বড় অপরচুনিটি আছে ইয়াং জেনারেশন। মেক্সিমাম জনগোষ্ঠী কিন্তু এখন ইয়ং জেনারেশন। হুম, এবার ভোটারদেরও একটা মানে বিগ অংশ বলছে হচ্ছে আপনার সবচেয়ে মেক্সিমাম পার্সন হচ্ছে এখন ইয়ং জেনারেশন যারা ভোট দিবে এবার। হুম। তো এই জেনারেশনকে নিয়ে আপনি যদি আগাতে পারেন, আমার মনে হয় আপনি অনেক কিছু করতে পারবেন। বাট আচ্ছা। পারফেক্টলি এই জেনারেশনটাকে কাজে লাগাতে হবে। আরেকটা গভর্নমেন্টের কাছে আমার একটা মানে বিগ একটা রিকোয়েস্ট চাই, সেটা হচ্ছে ড্রাগ। এটাকে যদি 100% নির্মূল না করতে পারে, তাহলে জেনারেশন উঠবে না। আমি অনেক ট্যালেন্টকে দেখেছি ঝরে যেতে তারপরে ড্রাগেতে। অনলাইনে ভাইয়া বাজি ধরা এই জিনিসটাও তো অনেক বেশি ভাইয়া। হ্যাঁ, এখন এটাও এটা অনেক হচ্ছে। বেশি। মানে এটাটা আপনি দেখবেন যে আপনি এটার সঙ্গে না ড্রাগ একটা একটু জড়িত। হ্যাঁ, আমি গ্রামগঞ্জে দেখেছি কিছু, যেখানে প্রত্যন্ত অঞ্চলে কারেন্ট ছিল না একসময়। আচ্ছা। স্টিল ইলেকট্রিসিটি হয়তোবা প্রবলেম। কিন্তু এরা মেক্সিমাম দেখবেন যে আপনার এই অনলাইনে জড়িত প্লাস হচ্ছে ড্রাগে জড়িত। ওই টাকাটাকে তারা আবার ড্রাগে ড্রাগ ইনভেস্ট করে। ইনভেস্ট করে। অনেকে আবার এটাকে ড্রাগের বিজনেসও করতেছে। এটা হ্যাঁ, এদেরকে না এমন মানে সার্কেলের মধ্যে ফেলাই দিছে যে আপনি রাত জাগতেছেন। অনেকে আমি দেখেছি গ্রামে গঞ্জে, এবং এটা নিয়ে কোনো প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। হুম, প্রশাসন চিন্তা করতেছে, ও ওর মতো করতেছে, আমার কি? আমি কেন ওকে ধরতে যাবো বা কিছু করতে যাবো? যেমন আমার ওই যে যেখানে মাদ্রাসা আছে ওখানে বলি, এখানে কিছু লোকজন আছে। হঠাৎ করে দেখবেন আ একসময় তো হয়তোবা তার প্যারেন্টসরা খেতে খামারে কাজ করতো, দিনমজুর ছিল। হুম। খট করে দেখবেন ২ তলা বাড়ি করে ফেলছে। এবং সুনামে এসে আমি হয়তোবা ৮০ লাখ টাকা, ১ করোড় টাকা খরচ করে আমি বাড়ি করলাম। আনএক্সপেক্টেড। কই মানে থেকে কোথা থেকে কি টাকাটা আসলো? করতেছে? দেখা গেল যে ছেলেকে ছেলে এখন ফ্লাইটে ঘোরে এখানে ওখানে যায়। সো কি করে? রাতে নাকি আ কি যেন কাজ করে? ক্যাশ অ্যাপ ফ্রিল্যান্সিং করে। নাকি? সবাই তো নাম দিয়ে দেয় এখন ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিং ওরা করে। বলে যে ওই ক্যাশ অ্যাপ অনলাইন। ওরা হ্যাঁ, বলে অনলাইন। অনলাইন করে। অনলাইন ছেলেদের তা অনেক টাকা। এখন ধরুন ভাই ফ্রিল্যান্সিংটা মানে চালু হওয়ার কারণে ওয়ার্ডটা সবার মুখে, মুখে দেওয়ার কারণে এই ওয়ার্ডটাই কিন্তু ইউজ করে যে ইউজ করে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সার। ওইটা কিন্তু বলে না, আমি ফ্রিল্যান্সিং ওখানে এ কি দেখলাম করে হ্যাঁ, ওই এই জায়গাটাকে জিনিসটা দেখলাম, খুঁজে যেমন পাওয়া আপনাকে যায় না। বলি এক্সাম্পল, এটা আসলে মানে এটা আমার খুব বিগ কনসার্ন একটা থিংস। যেমন এই অঞ্চলটাতে লোকজন কোনোদিন কোনো ড্রাগ নিত বলে মনে হয় না। আমার যে যেখানে আমি মাদ্রাসা আছে, ওখানে আমার একটা বাসাও আছে। আমার যেটা বাবার জন্মস্থান আরকি। তো ওখানে গিয়ে দেখলাম যে হঠাৎ ছেলেপেলে এই জগৎটাতে ঢুকে গেছে। হুম, মানে অনলাইন জগৎ বলে। অনলাইন জগতে টাকা পয়সা ইনকাম করতেছে হিউজ। হ্যাঁ, তো ওরা সম্ভবত ফ্রড-ট্রড করে। এই যে স্ক্যাম যেগুলো আছে সব স্ক্যাম করে। হয়তোবা আপনাকে এটা দিতে যাচ্ছে, স্ক্যাম করতেছে। হ্যাঁ, আপনি হয়তোবা
কিছু কিনতে যাবেন, এটা স্ক্যাম করতেছে। মানে এই স্ক্যাম গুলোর সঙ্গে জড়িত তারা। এবং প্যারেন্টসরা তো চিন্তা করতেছে আমার ডে লেবারের ছিলাম আমি 450 টাকার আমি ডে লেবার বা 500 টাকার ডে লেবার। সেখানে আমার ছেলে আমাকে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতেছে। সেটা তো আমি আজীবন কল্পনা করিনি। এবং তারা এত হ্যাপি যে ওরা এই ছেলেগুলো আবার কি করতেছে দেখেন আপনি, ওরা আবার রাত জাগতে হয় হ্যাঁ, স্ক্যাম করার জন্য। সো আপনার রাত জাগতে হলে কি করতে হয়? তাদেরকে আমার একটা গ্রুপ আছে তারা বলতেছে আপনারা ইয়া খান, ইয়াবা খান। এখন আরেকটা আবার এখানে একটা গ্রুপ আছে। তারা আবার এখানে বলছে ইয়াবাটা পাবে কোথায়? সেটা সহজলভ্য না। সবার তো নেটওয়ার্ক নাই ওখানে গিয়ে। বা তারা তখন কি করে? এই একজন আবার এটাকে আইসা এখানে বিজনেসের ক্ষেত্র তৈরি করে রাখছে। তার কাছে আবার এই মজুদ থাকে এটা। ওদেরই সার্কেলের মধ্যে। সে অথবা প্রতিদিন এরকম ২০০-৩০০ পিস ইয়াবা সেল দিচ্ছে ওখান থেকে। সো এই যে জনগোষ্ঠী থেকে তো একটা সময় ধ্বংস পুরো করে একটা ফেলতেছে। চক্র আরকি। চক্র ওখানে হ্যাঁ, হ্যাঁ, চলতেছে এবং ওরা কারোর সঙ্গে চলবেও না, ফিরবেও না দেখবেন সারাদিন ঘুমাচ্ছে। হুম, সন্ধ্যা হলো উঠে একবারে মোটরসাইকেল নিয়ে ভোঁ করে ঘুরে বেড়াচ্ছে চারদিকে। হ্যাঁ, রাত হলো বসে বলল ৮ জন ১০ জন একখানে হ্যাঁ, করে এই স্ক্যাম গুলো করে। সো আমি এটাকে কেন এক্সাম্পল টানলাম? আমাকে খুব খারাপ লাগছে এইজন্য যে আমি সবসময় চাই ইয়াং জেনারেশন সামনে আগায় যাক, পড়াশোনা করুক, হুম, একটা জায়গায় যেয়ে উঠুক। কারণ ওই যে আপনাকে বললাম যে আসলে আমার তো চিন্তা ভাবনা হচ্ছে মানুষজন মনে রাখবে আমাকে। এখন এই লোকগুলো তো যারা এডিক্টেড এদেরকে তো আপনি আসলে কি করবেন আপনার ওদেরকে দিয়ে? হুম। ওদেরকে কি কোনো কাজে লাগাইতে পারবেন? কখনোই ওদেরকে সম্ভব দিয়ে না। সমাজ তৈরি করতে পারবেন? না। কোনদিন কিচ্ছু করতে পারবেন না ওদেরকে। আপনি আ ইভেন আমার একটা খুব প্ল্যান ছিল যে আমি ফাউন্ডেশনের আন্ডারে আমি একটা ফুটবল একাডেমি করব ছেলেদের জন্য। যেন এই ড্রাগ থেকে বের হয়ে এসে খেলাধুলার মধ্যে থাকে। খেলাধুলার মধ্যে থাকলে ড্রাগে যাবে না। তো হুম, ছেলেপেলে দেখি যে ওটার মধ্যে টাকার নেশা এমন মানে ঢুকে গেছে এবং আশেপাশের এই যে গ্রামের প্যারেন্টসরা তখন কি ইনসিস্ট করে বাচ্চা-কাচ্চারে। "এই তুই যা ওখানে গিয়ে কাজ কর। ওখানে গিয়ে কাজ করলে আমরা একটু সুখে থাকি। তুইও সুখে থাকিস। ওরা বাড়ি করে ফেললো আমরা করতে পারলাম না।" এই ইনসিস্ট গুলো করতেছে। এটার মধ্যে কিন্তু ড্রাগ কিন্তু ঢুকে যাচ্ছে চারদিকে। এটা একটা জিনিস। এবং এটার আমি একটা দেখেছি আমাদের এই যে রংপুরের আপনার ধরবেন আমাদের যে সদ্য পুষ্করণী যেটা আছে আপনাদের আ আমাদের উপজেলার মধ্যে একটা আচ্ছা। ইউনিয়ন আছে পুষ্করণী। এখানে একসময় ১ম এই জিনিসটা ঢোকে আরকি। একটা অনলাইন বলে ওরা। হুম, অনলাইনে এই জিনিসটা ঢোকার পরে হ্যাঁ, এরা এখন ওই গ্রামে আমি সেদিন খোঁজ নিলাম যে প্রায় আ ৪৫০ বা ৫০০ ফ্যামিলি আছে। পুরো গ্রাম বিশাল গ্রাম ওই সদ্য পুরোটাই পুষ্করণী। এর সাথে জড়িত। প্রতিটা বাড়িতে ড্রাগ এডিক্ট। এবং তাদের এখন কিছু নেই। এখন ওই যে যারা আগে জমিজমা করেছিল কিছু, হুম, ওই অনলাইন জুয়া-টুয়া খেলে বা এটা করে ওটা করে, সেটাও তাদের শেষ হয়ে গেছে। সেটাও শেষ করে দিচ্ছে সবকিছু। মানে এন্ড অফ দ্যা ডে আপনার অ্যাচিভমেন্ট কি? আপনার এন্ড অফ দ্যা 0। স্পয়েলড একবারে পুরা। মানে পুরা ফ্যামিলি স্পয়েলড। মানে এইটাকে কিন্তু বুঝতেছে না এরা এখনো। এখন এটাকে বুঝাবে কে? প্রশাসন। প্রশাসন কি কখনো বুঝায়? আপনি প্রশাসনকে দিলে প্রশাসন বলবে যে, "কেন উনি করতেছে ওনার মতো থাক না।" প্রশাসন আরো উল্টা দেখবেন যে ওদের কাছে আবার বকরা খায়। হ্যাঁ, আমি এটাও শুনেছি আপনার। যে অঞ্চলে এগুলো করে তাদের কাছ থেকে প্রশাসনে প্রতি মাসে একটা বখরা দেয়। তা আপনি ডিসচার্জ দিয়েন না, আমরা আসলে অনলাইনে কাজ করি। আমরা একবারে বিদেশ থেকে টাকা নিয়ে আসি। হ্যাঁ। এসে অনলাইনে কাজ করে আমরা খুব বড় কিছু করতেছি। এবং এদেরও আ এদের যেমন আপনার প্যারেন্টস আবার বলে বেড়ায়, আমরা এই একমাত্র হালাল ইনকাম করি। অনলাইনে একমাত্র হালাল ইনকামের দাবিদার আমরা। তো এইটা ওরা তো বুঝতেছে না আসলে। এটাকে প্রশাসনকে আগায় আসতে হবে ১০০% যারা পড়াশোনার উপরে আছেন, তাদেরকে না আসা আসলে আগায় আসলে আসলে আমরা যত চেষ্টা করি সমাজ পরিবর্তনের, সমাজ পরিবর্তন হয় না। আর গভর্নমেন্ট আপনাকে কখনো সমাজ পরিবর্তন করে দিতে পারবে না। হুম। আপনার যদি সকলকে টেনডেন্সি না থাকে আপনি পারবে আপনাকে? না। আপনাকেও পারবে না, আমাকেও পারবে না, কাউকে পারবে না। হুম, সো গভর্নমেন্টকে যদি দেখা গেল একটা জেনারেশনকে আমি চেষ্টা করতেছি উঠায় নিয়ে যাওয়ার জন্য। গভর্নমেন্ট বলতেছে আপনি উঠায় নিয়ে যাওয়ার দরকার কি আপনার? আমরা আমাদের মতো থাকি, আপনি আপনার মতো থাকেন, ওরা ওদের মতো ধ্বংস হোক। হুম, তা আপনার সমস্যাটা কি? এই কথা যখন বলবে, সবাই তো ভাই এক পথে চলতে পারে না। সবাই নিজেকে নিয়ে কিন্তু বাঁচতে ব্যস্ত না। হুম, কেউ আছে অথবা দেখা গেল যে অনেকেই হয়তোবা চিন্তা করে যে আমি বাঁচবো, সঙ্গে আরো ২০ জন বাঁচবে একসঙ্গে। এটা কিন্তু সবার অনেকেরই মাথায় আছে এটা। এবং এরাই কিন্তু সমাজের ভালো করার জন্য আগায় আসে। এটা আছে হয়তোবা অনেকে আছে আমি ২ জনকে হেল্প করি। অনেকে আছে ১ জনকে হেল্প করে। অনেকে আছে হয়তোবা ১,০০০ জনকে হেল্প করতেছে। হুম, সবারই কিন্তু কন্ট্রিবিউশন মিলেই কিন্তু সমাজ গঠন হবে। তো এইটা আসলে আমার যেটা গভর্নমেন্টের কাছে দাবি ২ টা জিনিস। একটা হলো আম গভর্নমেন্টকে এই যে ফাইলের দৌরাত্ম্য যেটা আম দুর্নীতিতে ভরে যাচ্ছে এই ফাইলের জন্য। হুম। এইটা একবারে স্টপ করে দিতে হবে ফুললি। আরেকটা জিনিস হচ্ছে ড্রাগটা ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। ড্রাগটা থেকে একবারে মুক্ত করে দিতে হবে। কারণ আপনি যখন ড্রাগ মুক্ত করবেন
তখন দেখবেন যে ছেলেরা কখনো আর এই জুয়ার দিকে নেশায় ঝুঁকবে না। যাবে। আপনি মেক্সিমাম দেখবেন আমি জানি না, আমি যতজনকে আ দেখেছি যে যারা এই অনলাইন জুয়া খেলে, হুম, এরা কিন্তু মেক্সিমাম আপনার এই ড্রাগ এর দিকে অ্যাডিক্টেড। মেক্সিমাম। জুয়া খেলতেছে আপনার দেখা যাবে যে ড্রাগ নিতেছে। কারণ ওই যে কাঁচা টাকা পায় মনে হয় হুম, ওখান থেকে। এনে আবার ড্রাগের মধ্যে ড্রাগ এর মধ্যে ঢোকে। মানে ওদের জগৎটাই আলাদা। হ্যাঁ। আর আরেকটা তো জিনিস হচ্ছে যে রংপুরে কর্মসংস্থান। পিছিয়ে থাকার কি অন্যতম কারণ ভাই এটাই দেখেন মানে রংপুর বা উত্তরাঞ্চলে কি কারণে পিছিয়ে? এই ড্রাগ কি এই আমি সাইডে বেশি বা না, এরকম কিছু? উত্তরাঞ্চলকে পিছিয়ে থাকার একটা বড় কারণ আমি মনে করি প্যারেন্টস। আমাদের উত্তরাঞ্চলে আপনি ১০০ জনে ১ জন খুঁজে পাবেন না যে প্যারেন্টসরা বলছে আমি আমার বাচ্চাকে উদ্যোক্তা বানাবো। যেটা আমরা দক্ষিণবঙ্গ বা দেখা গেছে যে হ্যাঁ, কুমিল্লা, চিটাগাং এই সাইড গুলো থেকে দেখি যে কেউ উদ্যোক্তা বের বলে না আসে। যে আমার ছেলেকে আমি অনেক বড় উদ্যোক্তা বানাবো। সে তার মতো করে বিশাল কিছু করবে। হুম, বলি না। আমরা বাচ্চাকে আ জন্ম থেকে শিখাই, পড়াশোনা করবা ভালো, ভালো স্কুলে পড়বা, ভালো চাকরি হবে। সরকারি চাকরি করতে হবে। সরকারি চাকরি করতে হবে, বিসিএস ক্যাডার হবে। মানে আমাদের মেক্সিমাম ড্রিমটাই হচ্ছে আপনার সরকারি বিসিএস চাকরি। ক্যাডার। মানে মেক্সিমাম ড্রিম। হ্যাঁ, আপনাকে কখনো যদি আপনি বাচ্চাকে যদি সারা জিন্দেগি কি শুনান আপনার বাচ্চাকে যে আমাকে মেক্সিমাম পড়াশোনা করতে হবে বিসিএস ক্যাডার হওয়ার জন্য। হ্যাঁ, সো আপনি কখনো কি চিন্তা করবেন আপনি? যে আপনাকে তো সার্কেলের মধ্যে ঢুকাই দিচ্ছে ছোটবেলা থেকে। হ্যাঁ, এবং আপনার যদি আশেপাশে যে শিক্ষকরা আছে তারাও কিন্তু একই কথা বলে। হুম। এই পড়াশোনা করিস না, চাকরি পাবি কেমন করে? তোর তো হইল না তো কোনো ভবিষ্যৎ। এটাও তো ভাই ওই যে গ্রামটার কথা বললেন ৪০০ গ্রাম যে সবাই ড্রাগ এডিক্ট ড্রাগ এটা এডিক্ট হ্যাঁ। অনেকটা তো ও এরকম এরকম হ্যাঁ, ধরনেরই ভাই হ্যাঁ, ব্যাপারটা। এটাও একটা ভাইরাসের টাইপের। হ্যাঁ, ধরেন আপনার প্যারেন্টসরা বলতেছে আপনাকে আ মানে এনি হাউ সরকারি চাকরি করতে হবে। হুম। সরকারি চাকরি এখানে সলিউশন আসলে। মানে লাইফের না হলে সবচেয়ে বড় জীবন শেষ। জীবন শেষ হয়ে বাংলাদেশে যাবে। থাকা আসলে বাংলাদেশে কোনো থাকা বলতে হয় সরকারি চাকরি করো, না না হলে হলে মনে দেশের করেন বাহিরে যাও। দেশের বাইরে যাও। হুম, দেশের বাইরে যেয়ে আপনি কি করবেন? সেটা একটা কনসার্ন যে আপনি হ্যাঁ, দেশের বাইরে যেয়ে আপনি পাঠায় দিচ্ছেন একটা ছেলেকে। এই ছেলেটাকে নিয়ে আপনি দেশের বাইরে দীর্ঘদিন ধরে আছে। সে আসলে যখন দেশে ব্যাক করবে আফটার 20 ইয়ার্স, 15 ইয়ার্স, সে তো দেশের কোনো এনভায়রনমেন্ট চেনে না। হ্যাঁ, সে কোনো ফ্রেন্ড সার্কেল নাই, তার কোনো সার্কেল নাই, তার কোনো এনভায়রনমেন্ট নাই। এই লোকটাকে দিয়ে আপনি সমাজে কি কাজ করাবেন? সেও কিছু সে তো অলরেডি রিটায়ারমেন্টে। হুম, তাকে নিয়ে তো আপনি সমাজে আর কোনো আগায় নিতে পারবেন না। সো এখন প্যারেন্টস এর চিন্তাভাবনা আমার যেটা মনে হয় উত্তরবঙ্গের পিছিয়ে থাকার জন্য এইটা একটা মানে সবচেয়ে বড় প্রবলেমেটিক। সেটা হচ্ছে যে প্যারেন্টসরা স্টিল চিন্তা করে যে ওর নাম কি আমার বাচ্চারা আমি কখনো উদ্যোক্তা বানাবো না। আমার ছেলে আ হয়ে যাক, আমার ছেলের দ্বারা ৫০ টা মানুষের কর্মসংস্থান না হোক, ১০ টা লোকের কর্মসংস্থান হোক। আচ্ছা এটাও পারে না ৫ টা লোকের কর্মসংস্থান করুক আমার হুম, ছেলে। আপনি যখন ড্রিম দেখানো শুরু করবেন যে আপনার ছেলে ৫ টা লোকের কর্মসংস্থান করবে। একটা সময় কিন্তু দেখবেন যে আপনি এই একটা জেনারেশন আসবে যে কিন্তু চিন্তা করবে যে ও করে ফেলছে ৫,০০০ আমি এখন করে ফেলবো একটা আলাদা ৫০,০০০ কম্পিটিশন তৈরি বা হবে। আমি করে ফেলবো ১০,০০০। হুম, এই যে কম্পিটিশন, হুম, এই কম্পিটিশন থেকে দেখবেন যে আপনার রিভলিউশন হবে। আমরা তো এখান থেকে এটা করতে দিতে চাই না তো আমরা তো কখনোই চিন্তা করি না। আপনার এই প্যারেন্টস আপনি যদি বলেন কাউকে যে আপনি আ উম হবেন, আপনি উদ্যোক্তা হবেন, এন্টারপ্রেনিউর হবেন। আপনি যদি এই কথা বলেন কাউকে যে দেখবেন যে প্যারেন্টস গালিগালাজ করবে। প্যারেন্টসরা বুঝে বলবে, "ও হ্যাঁ, সবকিছু ধ্বংস করার জন্য আসছিস। হ্যাঁ। সব শেষ। মানে তোর পড়াশোনায় আর মন নাই। এখন চিন্তা করতেছিস যে সব কিভাবে কি করা যায়?" এটা হচ্ছে প্লাস টিচারদের মধ্যে ভাইয়া যে ব্যাপারটা বললেন যে হুম, আপনি একজন ভালো উদ্যোক্তা আর পাশে একজন বিসিএস ক্যাডার বা সরকারি চাকরিজীবী। সে কিন্তু ও আচ্ছা তুমি উদ্যোক্তা। হ্যাঁ, তারপরে কিন্তু সে টপিকটা ঘুরাই দিয়ে তার সাথে সরকারি চাকরিজীবীর সাথে অনেক হ্যাঁ, ভালো হ্যাঁ, হ্যাঁ, অনেক ভালো হ্যাঁ, তো এই যে আমার ছাত্র অনেক ভালো কিছু করছে বা উপরে গেছে। অবশ্যই হ্যাঁ। কিন্তু ওর আমার থেকে আপনি কিন্তু দেখা গেছে যে ১০,০০০ বা ৫,০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি হলো। না, তার কাছে কিন্তু সেটা ফ্যাক্ট। ওনার ওই যে হ্যাঁ, বললাম না টিচারের মেন্টালিটি ওরকম হয়ে গেছে। হুম, টিচাররা মনে করে সাকসেসফুল লাইফ মানে কি? হুম, সাকসেসটা কি? উনার কথা হচ্ছে সাকসেস মানে হলো মানে আপনার হচ্ছে যে আপনি সরকারি চাকরি করবেন। মানে আমার যেটা মনে হয় আরকি যেমন আমি এক টিচারের সঙ্গে ওনাকে আমি পাইনি জেলা স্কুলে। তো একদিন পরিচয় হয়েছে। আমিও বের হয়ে গেছি, উনিও ঢুকছে আরকি। উনি মর্নিং শিফটে ছিলেন। তো উনার সঙ্গে পরিচয় হলো। উনি আমাকে সঙ্গে বললেন যে, "ও আচ্ছা, তোমাদের ব্যাচে তো ২ টা ছেলে আছে। খুব ভালো সরকারি চাকরি করে। ওই অমুক, অমুক।" তো আমি বললাম যে, "হ্যাঁ।" বলল যে, "হ্যাঁ, ওদের সঙ্গে আমার কথা হয়।" তো আমি অনেক চিন্তা ভাবনা করলাম। যে স্যার একবার জিজ্ঞাসাও করল না যে, "আসলে তুমি কি করো? বা তোমার কি অবস্থা? বা তুমি যে এন্টারপ্রেনিউর হইছো, সো এইখানে আ তোমার কি স্ট্রাগল করতে হইছে? বা আমি যে আমার হ্যাঁ, স্টুডেন্টকে যে বলবো, তুমি একটা উদ্যোক্তা এর ব্যাপারে যে আমি একটু আলোচনা করব। এটা কি আমি করতে পারি, আমি নিতে পারি?" তো আমি পরে অনেক চিন্তা ভাবনা করার পরে বুঝলাম
যে ওনারা কথা বলে ২ টা আমার ফ্রেন্ডের সঙ্গে। কারণ হচ্ছে ওনার হেল্প নেওয়া দরকার ওদের কাছ থেকে। মানে বেনিফিট না দরকার। বেনিফিট হচ্ছে হয়তোবা কোনো কারণে পোস্টে হয়তো কোথাও ট্রান্সফার দরকার, প্রমোশন দরকার বা কোনোকে আ আইনি আইনি কোনো প্রসেস এ গেলে তার ফোন দরকার। আমি যেটা পারব না আসলে বেসিক্যালি। এইজন্য উনি মনে করে যে এরাই সাকসেস এই ২ টা। আর বাকি যারা আমরা আছি এরা হলো আসলে ওই সাকসেস এর মধ্যে পড়ি না। সো এটা হচ্ছে যে জড়িত হচ্ছে আসলে স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যাপারে। এনারা মনে করতেছে যে এইটা হলে হয়তোবা আমার আরো ১০ জন অনুপ্রাণিত হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আপনি জব করে কতজনকে হেল্প করতে পারবেন? আপনি ধরেন যে একবারে টপ মোস্ট আপনার জব করেন। সর্বোচ্চ আপনার ফ্যামিলি বা ফ্যামিলি। হ্যাঁ, এর বাহিরে হয়তোবা ২-১ জন আত্মীয়স্বজনকে ২ জন হেল্প করতে আত্মীয়স্বজন পারবেন। আপনি যে ২ ১ জন আত্মীয়স্বজন করবেন, সে হুম, আত্মীয়স্বজনকে হেল্প করা মানে তো আসলে এটা তো আপনার ডিউটির মধ্যে পড়ে। ডিউটির মধ্যে। আর আউট অফ এটা ডিউটি আপনি এটা কি এটা তো করতেছেন? দেখা গেছে তার রেগুলার কোনো কিছুর মধ্যে পড়তেছে না। না। হয়তোবা মাঝে সাঝে আপনি তাকে একটা কিছু দিয়ে রাইট, রাইট। সাহায্য করতেছেন বা কিছু একটা। কিন্তু আপনি যে তাকে কি চিন্তা করছেন আপনি জীবনে? তার আমি পরিবার ধরেন একটা অসচ্ছল ফ্যামিলি আপনার পাশে আছে। হুম। আপনি কি জীবনে চিন্তা করছেন তাকে আমি সচ্ছল করে দিব কিভাবে? একটা জব হোল্ডার যারা মনে হয়তোবা করেন আপনি বছরে একবার সেমাই দিবেন। শীতের সময় আপনি চাদর কম্বল দিবেন, দিলাম, কম্বল দিবেন। চমল দিলেন। এটা কি একটা এটাই সলভেন্ট হতে হবে? পারে সালভিং হ্যাঁ। কিন্তু আমরা যেটা চিন্তা করি যারা এন্টারপ্রেনিউর আছে, যারা মানে আপনার যারা এন্টারপ্রেনিউর যারা চিন্তা করি অন্যভাবে সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি একটাই। সেটা হচ্ছে উনার প্রবলেম উনাকে কোথায় লাগানো যায় কাজে। রাইট। যে কাজে লাগায় উনি ইন ফিউচার এ হুম। আ নিজেই দাঁড়ায় যাবে। নিজেই দাঁড়াবে এবং ফ্যামিলিকেও তার ফ্যামিলিকে সে চালাবে। হ্যাঁ। চালাবে। হুম। যেমন আমি যাদেরকে যতদিনকে হেল্প করেছি আমি কিন্তু একটা কথাই বলি সবসময়। যেমন আমার এটা হচ্ছে যে মানে বলতে বাধা নেই। মানে আমার নিজেরও ভাল লাগে মাঝে মধ্যে। যেমন হাজী দানেশ থেকে ৩ টা স্টুডেন্ট বের হয়ে গেছে। যাদেরকে আমি ফুল ফিন্যান্স করছি পড়াশোনার জন্য। তো এটা আমার কাছে ভাল লাগে এইজন্য এবং এদেরকে আমি একটা কথা বলছিলাম বারবার। যে তোমাদেরকে আমি যে হেল্পটা করতেছি, এটা হয়তোবা তোমাদের সঙ্গে ওদের সঙ্গে জীবনে আমার হয়তোবা একজনের সঙ্গে দেখা হইছে ১ বার। আরেকজনের সঙ্গে এই ২ জনের সঙ্গে ২ বার করে দেখা হইছে। এটা হচ্ছে মানে একবারে এরকম না যে একবারে শিডিউল মিট আরকি। তো আপনার হঠাৎ করে দেখা। অথবা গিয়েছি আমি ওখানে হাজীতে মানে দিনাজপুরে গেছি ফোন দিচ্ছি। সে ১ মিনিট দেখা করে সালাম-টালাম দিয়ে চলে গেছে। তো ওদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবসময়ই রাখি আমি। সেটা হচ্ছে যে তোমরা হেল্প পাচ্ছ। তোমরা বড় হলে একটা জিনিস মনে রাখবা। সেটা হচ্ছে আর পারলে যতজন পারবা হুম। তোমার এবিলিটি অনুযায়ী হেল্প করো। এবং তাকে বারবার বলো যে তোমার দ্বারা যেন আরো ১০ টা মানুষের হেল্প হয়। এই কাজটা করো। নাহলে আমি তো সবাইকে হেল্প করতে পারব না। আমার ওই এবিলিটি নাই। আল্লাহ পাক ওই এবিলিটিও দেয়নি যে আমি একবারে সবাইকে পরিবর্তন করে ফেলবো পুরো সমাজকে। তো এটা আল্লাহ পাক যদি আমাকে কখনো অপরচুনিটি দেন, এটা আল্লাহ পাক জানেন। তা মানুষের ভাগ্য তো কেউ দেখতে পারে না। নিজেও দেখতে পারে না, মানুষও দেখতে পারে না। সো আমাকে যদি কখনো হেল্প করা মানে এরকম যদি অপরচুনিটি দেন, আমি 100% মানুষের জন্য কাজ করব। এবং এখন পর্যন্ত আপনাকে একটা জিনিস আমি জোর গলায় বলতে পারি। সেটা হচ্ছে মানুষ কখনো আমাকে আঙ্গুল তোলায় বলতে পারবে না যে হি ইজ ডিসঅনেস্ট। আর এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ, একটা। অ্যাচিভমেন্ট এবং কেউ বলতে পারবে না যে উনার কাছে আমি ৳২ পাই বা উনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার। এই যে সততা যেটা এই সততাই আমার অ্যাচিভমেন্ট। আর কিছু নাই আমার কাছে। আর মানুষের যদি বলেন যে ফাউন্ডেশন বলেন, মানুষের পাশে দাঁড়ানো বলেন, হয়তো অনেকেই মনে করতে পারে, বাবা আমি এত টাকা ইনকাম করেও আমি পারতেছি না। এ মানুষের পাশে দাঁড়াচ্ছে এরকম করে। তার মানে না জানি এর মনে কত কিছু আছে। বা দুর্নীতি বেসিক্যালি এর তার সাথে হয়তোবা জড়িত। তার চেয়ে আমি একবারে তো নগণ্য একটা লোক হ্যাঁ, আবার আর্নিং দেখা করি। যায় যে যারা বেশি এরকম করে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের নামের সাথে বলা হয় যে হয়তোবা আর কোনো কালো টাকা আছে হ্যাঁ, বা এটাও দেখা বলতে যায় পারে। কিন্তু দুর্নীতির ব্যাপার সাথে হচ্ছে যে জড়িত। জিনিসটা হ্যাঁ। হয়ে গেছে এগুলো আমাকেও শুনতে হয়েছে অনেক। যেমন আমি ফ্রিলি বলি, যেমন আমি যখন এই বিধবা ভাতা যখন দেওয়া শুরু করলাম, এর 1 ইয়ার পরে আমার নামে ব্লেম একটা দেওয়া শুরু করলো সবাই। হুম, ব্লেমটা এরকম যে উনি বিদেশ থেকে অনুদান আচ্ছা, নিয়ে এসে মেক্সিমাম টাকা মেরে খায়। হ্যাঁ। আর বাকি টাকা এই যে আমাদের মধ্যে দেয়। এটা যাদেরকে আমি দিচ্ছি তারাই ব্লেম ছড়ানো শুরু করলো। তারপরে আমি যখন মাদ্রাসা করলাম তখন বলা শুরু করলো যে আমার নাম কি ব্যাংকের টাকা পয়সা লুটপারাজ করছে। এলো কোটি, কোটি টাকা, হাজার, হাজার কোটি টাকা মানে লোন নিচ্ছে। শত, শত কোটি টাকা লোন নিয়ে এই টাকাগুলো এনে এখন এগুলোতে দেখায় এগুলো কিছু সওয়াব কামাচ্ছে আরকি। টাকা পয়সা সব মেরে দিছে ব্যাংকের। আপনি কি বিজনেসের পারপাসে আসলেই লোন নিছিলেন বা নেয়ার দরকার পড়ছিল আমার কখনো? বাংলাদেশ ব্যাংক আমাকে কিছু হেল্প করেছিল আরকি। ও আচ্ছা। আমার আইটি সেক্টর হেল্প করেছিল। আর বিজনেসের ক্ষেত্রে এটাই আমার সবচেয়ে বড় লোন। আর লোন বলতে এটা হচ্ছে পার্টনারশিপ আ ও আচ্ছা। আরকি। আপনার ফান্ডিং দেওয়া আরকি। হুম। ওরাও পার্টনার আমার।
তাহলে উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া সবথেকে আপনার কাছে এটাই বড় কারণ মনে হয় যে আমরা আসলে রাইট। উদ্যোক্তা তৈরির ওদের দিকে আমরা ফোকাস সবসময় দিচ্ছি স্বপ্ন না। দেখি হ্যাঁ, চাকরির। যেটা ডক্টর হ্যাঁ, ইউনূসকে আমি রেসপেক্ট করি এইজন্য। তো উনি একটা সময় বারবার বলে যে, "আমরা তো আসলে হুম, জন্ম থেকেই বলি দাসত্ব গ্রহণ দাসত্ব। করব।" তো আপনি যদি জন্ম থেকে বলেন যে দাসত্ব গ্রহণ করবেন, কই আপনারা তো বলেন না। উনার কাছে আমার একটা জিনিস খুব ভালো লাগছে। উনি বলছিলেন যে, "আপনি তো এসে আমাকে বলেন, 'স্যার আমাকে আ ৳১০,০০০ চাকরি দেন।' এটা হচ্ছে এক্সপেকটেশন। কই আপনি তো এসে আমাকে বলেন না যে, 'আমাকে একটা ৳১০,০০,০০০ ব্যবস্থা করে দেন, আমি আরো ১০ জনের কর্মসংস্থান করে দিব।' হুম। সো আপনি কেন বলেন না?" আমারও ভাই সেম দেখা যাবে হয়তোবা আমি ইউনুসের প্রশংসা করার কারণে আওয়ামী লীগ যারা আছে বা আমার লিস্টে এরকম আছে ওরা হয়তোবা মন খারাপ করছে, অনেকে হয়তোবা আমাকে আনফ্রেন্ডও করছে। কিন্তু আমার ওই মানুষটাকে ভালো লাগার সবথেকে বড় কারণটা হচ্ছে ভাই এইটা যে উনি সবসময় ভাইয়া এই উদ্যোক্তা দেখা গেছে বা সলভিং এর দিকে ফোকাস করে। যে এরকম কোনো বড় আশা না যে তোমরা এইটা করো বা চাকরি করো, এইদিকে আসো। এই এই জিনিসগুলোর কারণেই উনাকে আসলে সবথেকে বেশি ভালো লাগে। আর এই দিক থেকে আপনার কাছে ভাই মনে হয় না যে চিটাগং বা ওই ডিস্ট্রিক্টের যারা তারা আসলে এই জিনিসগুলোকেই দেখা গেছে বেশি ফোকাস দেয়। জব জ জ মানে জবের থেকে দেখা গেছে যে চাকরি বা আপনার হচ্ছে এ চা আপ বিজনেসটাকে। বিজনেসটা হ্যাঁ, এই জিনিসটাকে বেশি ফোকাস দেয়। আসলে ব্যাপারটা হয়ে গেছে যে মানে আপনাকে আমার বললাম। সাথে ওদের হ্যাঁ, ওদের ক্যাটেগরি আর আমাদের ক্যাটেগরিতে একটু প্রবলেম আছে। আচ্ছা। আমরা তো আসলে রঙের রসে ভরপুর, নাম দিস তো রংপুর। রংপুর, হ্যাঁ। তো আমাকে আমার এক ফ্রেন্ড ছিল চিটাগংয়ের। ও আমাকে একটা কথা বলছিল। ও আসলে বাইবন নোয়াখালীর। হুম, ও আমাকে একটা কথা বলছিল যে, "দোস্ত তোমরা আসলে তো রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষের একটা কাজ ছিল আগে। সেটা হচ্ছে ওই গোলা ভরা ধান ছিল, হুম, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল। এটা রংপুরে কিন্তু উত্তরাঞ্চলে মানে সবচেয়ে বড় অ্যাসেট ছিল। তো রংপুরের মানুষ কি করতো? ফজর আজানটা দেওয়ার পরে ঘুম থেকে উঠতো। তখন তো ওরকম তো এত কারেন্ট-টারেন্ট ছিল না। হুম, ইলেকট্রিসিটি নেই। আপনার মোবাইলের যুগও তো নাই। উঠেই নাকি একতারা নিত একটা হাতে। আচ্ছা। একতারা নিয়ে গান বাজনা করতে ঘুরে বেড়াইত। এটা হচ্ছে এই উত্তরাঞ্চল লোকের কালচার ছিল। কারণ আপনার তো ধানের সময় আপনি ধান ফলাই ফেলছেন। হ্যাঁ, হয়তোবা ধান তখন একটা সিজনে হতো, হ্যাঁ। একটা সময়। তারপরে না ইরি এলো। সো এইটা করতে গিয়ে লোকজন ধীরে ধীরে কিন্তু অলস হয়ে গেছে। হুম, এরপরে যখন আ কিছু লোক কিছু লোক যখন ধরেন বের হয়ে আসার ট্রাই করছে তারা জব নিয়েছে। হুম, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন জায়গায় হুম, জব নিয়ে উপরে উঠেছে। হুম, আর ওই অঞ্চলের মানুষ জন্ম থেকে স্ট্রাগল শুরু করছে। হুম, ওদের তো গোলা ভরা ধান ছিল না, হুম, গোয়াল ভরা গরুও ছিল না। ওরা কি করছে ওই সময়টা হিউজ স্ট্রাগল করছে এবং আপনি দেখবেন যে আমাদের এখানে দক্ষিণবঙ্গের হিউজ মানুষ আছে রংপুর জুড়ে এবং তারা কিন্তু সাকসেস। হ্যাঁ, আপনি যদি বেশি না, আপনি যদি যে ভিন্ন জগতের মালিকের কথা ধরেন, হ্যাঁ। উনিও তো ম্যান অফ নোয়াখালী। হ্যাঁ, আমাদের রংপুরে তো দেখা গেছে বিজনেসম্যান যারা আছে মানে যারা ছোটখাটো বিজনেসে করতেছে ম্যাক্সিমাম দেখা গেছে নোয়াখালী বা হ্যাঁ, ঢাকা থেকে ওরা এসে এই দিকে বিজনেস বিক্রমপুর, করতেছে। হ্যাঁ। নোয়াখালী এরা হুম, কিন্তু মেক্সিমাম এখানে হুম, বিজনেস করে। আপনি কিন্তু অরিজিনাল রংপুরের লোকজন কিন্তু পাবেন না এখানে। হ্যাঁ, অরিজিনাল রংপুরের লোক আপনি মানে সবসময় পাবেন যে হয়তোবা দেখা গেল যে একটা বাড়ি বানাইছে বাপের জায়গায়, হুম, ফ্ল্যাট ভাড়া দিছে। ওইটা নিয়ে করে খাচ্ছে আরকি। ভাড়া উঠায় খায়। আদি রংপুররা কিন্তু এটা করেই খায়। এবং আদি রংপুরের আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ওদেরকে বলেন যে কাজ করবেন আসেন, আমরা বিশাল কিছু করি। উনি কখনোই আপনার কথা শুনবেন না। আপনি সবসময় মনে করবেন যে না এটা আসলে ভালো জিনিস না। ভালো জিনিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমি সকালে উঠবো, ঘুমাবো, সকালে ইচ্ছামতো উঠবো, ইচ্ছামতো যদি গভর্নমেন্ট অফিস থাকে ইচ্ছামতো যাবো, চাকরিটা আমার সিকিউর এবং ইচ্ছামতো ব্যাক করবো। তাহলে আমার লাইফ সেটেল আর কিছু লাগে না। কিন্তু আপনি যখন একটা উদ্যোক্তা হতে যাবেন, আপনি যখন নিজস্ব প্রতিষ্ঠান করবেন তখন তো ধীরে এমন একটা অবস্থা হবে যে দেখা গেল যে আপনাকে রাত দিন একাকার করে কাজ করতে হয়। ওই যে আপনার বললাম না যে ১ম এ বলেছিলাম মাঝখানে এক সময় যে বাইবর্ন বেবির মতো। হুম, নিউবর্ন বেবি যেটা হচ্ছে, নিউবর্ন বেবির মতো আপনাকে ছোট করে ধীরে মানুষ করতে হবে। ১ বছর বয়স হবে, ১.৫ বছর বয়স হবে, ২ বছর বয়স হবে, হাঁটা শিখাতে হবে, খাওয়া শিখাতে হবে, চলা শিখাতে হবে। একটা সময় গিয়ে যখন সে মনে করেন দেখবেন স্কুলের থেকে গণ্ডি পড়ে এসেছে তখন টেক কেয়ার করতে হবে একভাবে। যখন কলেজের গণ্ডি পড়বে তখন টেক কেয়ার করতে হবে একভাবে। এই যে করতে সে যখন পূর্ণাঙ্গ সেটেল হবে হুম, তখন সে আপনাকে ফিডব্যাক দিবে। সো ইটস ইজ টাফ থিং। হুম, সবাই নাহলে তো সবাই উদ্যোক্তা এন্টারপ্রেনার হলে তো হ্যাঁ, সবাই আপনার এগিয়ে আসতো এই সমাজে। হুম, তো সবার এই রিস্ক নেওয়ার আসলে ইচ্ছাও নাই হুম, এবং সবাই হয়তোবা চিন্তাও করে এটা নিয়ে। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ, রংপুরের মানুষ এটা নিয়ে সবচেয়ে পিছায় আছে।
আমরা বেসিক্যালি কোনো রিস্ক নিতে পারি না। রিস্কটা আমাদের কাছে খুব ডেঞ্জার মনে হয়। আপনি যে কোনো সেক্টরে দেখবেন আপনি যে আমরা কিন্তু কখনো রিস্ক নিতে পারি না। না। যে কোনো জায়গায়। শুধু আমি এটা বলতেছি না। আপনি যদি একটা বলেন যে আপনি একটা ভালো ফুটবলারের নাম বলেন রংপুর থেকে, কোনদিনই পাওয়া যাবে না। কোথাও নেই। অথচ এই রংপুর অঞ্চলেই আপনি দেখেন যে 71 এ সর্বপ্রথম কিন্তু শহীদ হওয়া শুরু হয়েছে রংপুর থেকে। 24 এলসে। 24 এ এসে আবু সাইদ শহীদ হয়েছে। কিন্তু আমাদের কোথায় কি? আছে কোথাও? না। কারণ আমাদের এখানে একটা বড় লিডার রংপুর শহরে নাই এখন পর্যন্ত। আমরা যাদেরকে দেখতেছি এরা তো লিডার না। ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ ছিল। উনি তো ধরেন পার্টির চেয়ারম্যান ছিল এবং উনি ওই সময় আমি তখন অনেক উনি ছোট। একটা সেনা পাওয়ারে দেখা গেছে। চেনা মানে উনি যা বলছে তাই হচ্ছে। হুম। কিন্তু কোনো চিন্তা করে না এই যে আমার জায়গাটাকে আমাকে উন্নয়ন করতে হবে। হুম। উনি চিন্তা করছে আমি আসি প্রেসিডেন্ট আবার কি থাকবোই তো। আর আমাদের লিডাররা তো ভাই লিডার আবার তৈরি করে। সেই হ্যাঁ। জিনিসটা তো আমাদের উনি তো আমরা লিডার এখনো ছিল না। পাই না। হি ওয়াজ নট এ লিডার। সো আমাদের এখানে লিডার তো ওরকম তৈরি হয়নি। হুম। সো লিডার তৈরি না হওয়ার জন্য আসলে হয়েছে কি যে আমরা আসলে কোনো কিছু চিন্তা করতে পারিনি আজকে নেক্সট জেনারেশনে কি হবে, তারপরে জেনারেশনে কি হবে। সেখানে আমরা হয়তো বা ইন ফিউচারে কোনো লিডারশিপ ক্রিয়েট হবে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা এর জন্য সবকিছু। সর্বশেষ যদি ভাই আমাদের যারা আর কি আছে মানে গার্জিয়ান তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করি। আমাদের গার্জিয়ানের প্রতি আসলে বার্তা দুইটা। হুম। একটা হচ্ছে দুইটা মাইন্ড থেকে বের হয়ে আসতে হবে। একটা হলো আমাদের ছেলেকে চাকরি করতেই হবে। হুম। এই একটা মাইন্ড থেকে বেরোতে হবে। আরেকটা মাইন্ড থেকে বেরোতে হবে খারাপ মানুষই পলিটিক্স করে। এই মাইন্ড থেকেও বের হয়ে আসতে হবে। কারণ জিনিসটা হয়ে গেছে যে আপনি যদি খারাপ মানুষকে যদি পলিটিশিয়ান যদি বানাতে চান, পলিটিক্স কিন্তু বিশাল জিনিস হুম। এবং এটার নাম তো রাজনীতি বলে মানুষ। হুম। রাজার নীতি। হুম। হ্যাঁ? নীতির রাজা সরি। তো আপনার জিনিস হয়ে গেছে এই রাজনীতি করতে গেলে আপনাকে তো অনেক কৌশল অবলম্বন করতে হবে। হুম। এখন আপনি ট্যালেন্ট একটা ছেলে, আপনি যাচ্ছেন না রাজনীতিতে, ওই শূন্যস্থান কি ফাঁকা থাকবে? না, ওটা কেউ না কেউ না কেউ এসে দখল করবে এখানে। হুম। যে আসলে ওই জায়গার যোগ্য না। না। তো আপনি একে ধীরে ধীরে নার্সিং করতেছেন আপনার গ্রামের ধরেন যে একবারে ছোট যে রাজনীতিবিদ আপনার এলাকার, সেও তো আপনার ওই এলাকাটা কন্ট্রোল করে। হুম। তো সে যদি আপনার ডিজনেস্ট হয়, তো আপনি তার ডিজনেস্টের কাছে যাচ্ছেন, কারণ আপনি ওকে বানাইছেন কিন্তু আপনারা। হুম। ও তো নিজে নিজে ক্রিয়েট হয়নি। আপনি যদি ওই জায়গায় যেতে চাইতেন, ওকে চান্স পেতো ওখানে? কখনোই পেতো না। তো এইটার জন্য আসলে আমার যেটা মনে হয় যে প্যারেন্টসের আসলে বের হয়ে আসা উচিত। রাজনীতিতে 100% স্ট্রাগল আছে, রিস্ক আছে, আপনার অনেক প্রবলেম আছে। আপনাকে হিউজ টাইম দিতে হয়, আপনাকে স্ট্রাগল করতে হবে এখানে আপনার জেল জুলুমেরও ভয় আছে অনেক। হুম। রাজনীতিবিদ হতে গেলে এটা হয়ই আর কি আমাদের উপমহাদেশে এটা সিস্টেম। অথবা আপনি খুব অনেস্ট তারপর আপনাকে জেল খাটায় দিতেছে বিরোধী দলে গেলে আপনি। তো সবকিছু মিলে আসলে প্যারেন্টসরা মনে করে যে ইনসিকিউর লাইফ। কিন্তু আপনাকে দেশটা চেঞ্জ করবে কি? এন্ড অফ দ্য ডে কিন্তু আপনাকে ভালো হোক খারাপ হোক আপনার সমাজে আপনি যত বড়ই যা হন আপনাকে কিন্তু এই পলিটিশিয়ান কাছেই যেতে হবে। হুম। এবং সেটা যদি খারাপ জায়গা হয় তাহলে তাহলে তো ওখানে খারাপ সবকিছু কিছুই বুমেরাং আসবে। হয়ে যাবে। তো এই জায়গাটা আমার যেটা মনে হয় প্যারেন্টসদের এগিয়ে আসা উচিত। প্যারেন্টরা যদি শুধু মনেই করে, সব প্যারেন্টসই আসলে যে সলভেন্ট না এমন না। অনেক প্যারেন্টস আছে কিন্তু আমি হিউজ সলভেন্ট। এবং আমার মনে হয় রাজনীতিতে আসা দরকার যারা সলভেন্সি ভালো, এরাই পলিটিক্স করা দরকার। আপনার প্যারেন্টস নিয়ে আপনাকে ইনকাম সোর্স নিয়ে প্রবলেম নেই। আপনার ফ্যামিলি নিয়ে চালানো নিয়ে প্রবলেম নেই। তাদেরই পলিটিক্সে চলে আসা দরকার। তাহলে তাদের জন্য আসলে সম্মানের জায়গাটা ধরে থাকে, তাদের অনেস্টির জায়গাটা ধরে থাকে এবং তারা হিউজ কন্ট্রিবিউশন করতে পারে এই সমাজের জন্য।